সো গাইস, আমাদের আজকের এই ভিডিওতে অনেকগুলো এপিসোড রি-আপলোড করা হয়েছে। সো যারা রি-আপলোড ভিডিওগুলো অলরেডি দেখে ফেলেছেন তারা ডিসক্রিপশনে যান এবং ডিউরেশনে ক্লিক করে আমাদের নতুন এপিসোডে চলে যান। লাস্ট এপিসোডে যেমনটা আমরা দেখেছিলাম যে আমাদের টাকিমিচির গ্যাং এবং আমাদের মাইকির গ্যাং মুখোমুখি হয়ে গিয়েছিল এবং সেখানে তাদের দুজনেরই মুখে ফাইটিং করার নিরাশা ছিল। আর আমাদের চিবুই তখন বলতে থাকে তাদের গ্যাংয়ের তো 500-র উপরে মেম্বার রয়েছে আর আমাদের মাত্র 50 জন। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের দুটা গ্যাংয়ের মধ্যে ডিফারেন্সটা কি পরিমাণ, তাই না তাকিমিচি? তাকিমিচি বলে হ্যাঁ, আর আমাদের এটাতে অবশ্য অভ্যস্ত হয়ে গেছে, তো সমস্যা নাই। চিফুই বলে আমি 10টা মেম্বারকে এখানে মেরে ফেলবো, তারপর মুচিকে মারবো। আর এখানে আমাদের হাক্কাই বলতে থাকে আমি হাইটানিট ওয়াটার্সকে দেখবো। মিটসুয়া তখন বলে আরে না, ওরা আমার শিকার, তুমি ওদেরকে না। তাকিমিচি তখন আমাদের সেনজুকে বলে ওয়াকা এবং বেনকা ওদের টিমে কখন গেল আবার? এই ব্যাপারে কিন্তু আমাদের সেনজুও জানতেছিল না। আর এংরি তখন বলে ওদের টিমে হানমাও আছে, এছাড়া আমরা আজ পর্যন্ত যাদেরকে হারিয়েছি সবাই ওদের টিমে আছে, আমরা কি কোনো জিতার চান্স আছে? তখন মাইকি বলে দুইটা টোমান কখনো থাকে না, এজন্য একটা গ্যাংয়ের অবশ্যই ইতি হওয়া দরকার। আর তখন আরেকজন মেম্বার বলতে থাকে তোমরা কি রিয়েলি মজা করতেছো? অলরেডি তোমরা বুঝতেছো যে আমরা জিতে গেছি, তারপরও কি তোমরা ফাইট করতে চাও? এছাড়া তোমরা যাদেরকে নিয়ে এসেছো এদেরকে আমরা এর আগেও হারিয়েছি, আর তোমরা এই সকল ওল্ড টিম দিয়ে কিভাবে আমাদেরকে হারাতে পারো? আর হ্যাঁ, তোমরা যদি এখানে কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে কোথাও অন্য জায়গায় যাও, শুধু শুধু এখানে মার খাওয়ার জন্য দেশে লাভ নেই। এবং এটা বলে তারা হাসতে শুরু করে। তাকিমিচি তখন বলতে থাকে তোমরা কখনই টোমান নও। তখন হারুকো বলতে থাকে তুমি কি বললে, জোরে বলো, আমার কানে আসছে না। আর তখন তাকিমিচি বলতে থাকে টোমান কখনো এরকম ছিল না, আর আমরা তোমাদেরকে হারানোর মাধ্যমে টোমানের টাইটেল হাসিল করে ছাড়বো। আর তোমরা আজকে যাই করো, আমরা কখনোই হার মানার পাত্র নয়, আর আমরা সবাই মিলে আজকে তোমাদেরকে খতম করব, মানে কান্তো মানজি গ্যাংয়ের আজকে এখানে ইতি হবে। এবং এটা বলে তারা বলে লেটস গো সানো মানজিরো। আর এদিকে মাইকেও বলে হ্যাঁ চলে আসো। এবং এটা বলার মাধ্যমে তাদের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে তাকিমিচি সবার আগে ছিল। মাইকি বলতে থাকে তাকিমিচি তুমি সবার আগে আসছো কেন? কারণ তুমি কি জানো না তুমি হেরে গেলে সম্পূর্ণ গ্যাংটাই হেরে যাবে? আর তখন কাকুচোও তাকিমিচিকে পাঞ্চ করে এবং বলতে থাকে আরে ইডিয়েট, পাগলের বাচ্চা, তুই সামনে আসছিস কেন? তুই হারলে তো সম্পূর্ণ গ্যাং হেরে যাবে। আর তখন আমাদের তাকিমিচি তার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে কাকুচোর হাতে পাঞ্চ খাওয়ার পর সে তার পুরনো স্মৃতিগুলোর কথা মনে করতেছিল, যেখানে সে কখনো হার না মানার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাকিমিচি যখন ভাবতে থাকে আমি যে কোনো ফাইট করার আগেই হেরে যাই, কারণ আমার কাছে কোনো হিম্মাতই নেই। আর আমাদেরকে তখন তাকিমিচি যখন ফার্স্ট ফাইট করেছিল একদম এনিমের শুরুতে, সেটা দেখানো হয়। আর তারপর আমাদের তাকিমিচির কিছু সরি প্যানেলস দেখানো হয়, যেখানে তাকিমিচি অনেকজনের কাছে ক্ষমা চাচ্ছিল। তারপর তাকিমিচির আরও কিছু প্যানেলস দেখানো হয় যেগুলো ছিল মোটিভেশনওয়ালা। আর তাকিমিচি তখন ভাবতে থাকে আমি আজকে হারতে পারি না। আর তারপর আমাদেরকে তার ট্রেনের সিন দেখানো হয় এবং হেনাটার সিন দেখানো হয়। তারপর কাহিনী প্রেজেন্টে চলে আসে এবং আমরা দেখতে পাই যে তাকিমিচি সেখানে নক আউট হয় না। কাকুচো বলে তুমি এখনো টিকে আসো কিভাবে? আর তাকিমিচির তখন আগের সিন দেখানো হয়, যখন ছোটোবেলা তাকিমিচি কাকুচোকে পাঞ্চ মেরেছিল, আর তাকিমিচি সেখানে হার না মানারই পাত্র ছিল। আর আমরা কিন্তু জানি সে এর আগে তাইজুসো আর অনেককে হারিয়ে দিয়েছে, আর এটা ছিল টোকিও মানজি গ্যাংয়ের কারণে। এবং তারপর আমরা দেখতে পাই যে তাকিমিচি আমাদের কাকুচোকে একটি পাঞ্চ মারে, আর এই পাঞ্চের ফোর্সের কারণে আমাদের কাকুচো সেখান থেকে দূরে গিয়ে পড়ে, যেটা দেখে ভাই সবাই অবাক ছিল, ভাই এটা কে ছিল, এটা কি তাকিমিচি? আর এখানে আমরা দেখতে পাই কাকুচো মাইকির সামনে গিয়ে পড়ে যায়। তাকিমিচি বলে আমি আমার নিজের বানানো রিজলিউশনের মাধ্যমে ফাইট করব, যেমনটা আমি আগে করেছিলাম। আর এটাতে আমরা বুঝতে পারলাম যে তাকিমিচি এখানে ভালোই ফর্মে রয়েছে। আর তারপর আমাদেরকে দেখানো হয় যে কাগুচো, যে কিনা আবারও আকাশের দিকে তাকিয়েছিল, ভাই বুঝতেছি না, ও খালি মানে মার খাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে থাকে, যেমনটা ইজানের সঙ্গেও কিন্তু সে এই যে আকাশের দিকে তাকিয়েছিল। আবার এর আগের যে আমাদেরকে প্যানেলস দেখানো হয়েছিল সেখানেও কিন্তু সে আকাশের দিকে তাকিয়েছিল। আর এখানে সকলে বলতে থাকে তাকিমিচি কাগুচোকে হারিয়ে দিয়েছে। আর এখানে আমাদের যেই চিফুই ছিল সে বলে ডেটস কুল তাকিমিচি, এখন আমরাও পারবো। আর সেখানে আমাদের যে সেনজো ছিল সে বলে তোমাদেরকে ভুললে চলবে না, এই মানুষটাই কিন্তু মাইকিকে পুল আপ করেছিল। আর তখন আমাদের আরেকজন মেম্বার বলতে থাকে হ্যাঁ, আর ইনোবিও তখন স্মাইল করে। আর আমাদের আরেকজন মেম্বার এটা বলে যে আমাদেরকে এটাও ভুললে চলবে না, সেই কিন্তু তাইজুকে তার হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছিল। আর এংরি বলে হ্যাঁ, আর সেই কিন্তু টেনজুকো ওয়ারের সময় লাস্ট পর্যন্ত দাঁড়িয়েছিল, সো এগুলো তাকিমিচি করতেই পারে। পাচিন তখন বলে তাকিমিচি যখন পারে তখন আমরাও পারবো, লেটস গো। তখন চিফুই বলে তাহলে আমরা সবাই মিলে চলো হারিয়ে ফেলি কান্তো মানজি গ্যাংকে। এবং এটা বলে সকলেই জোশে চলে আসে এবং তাদের উপরে পাঞ্চ করতে থাকে। এংনি যখন স্মাইলিকে বলে আরে ওদেরকে যত জোরে পারো এত জোরেই পাঞ্চ করো, কোনো সমস্যা নেই। আর হাকাই এবং মিটসুও বলতে থাকে আমরা আমাদের ক্যাপ্টেনকে ফলো করব। কিন্তু ভাই এইদিকে পাচিন এক ধাক্কাতে 10টা মানুষকে ফালাই দেয়, যেটা দেখার কারণে ওই গ্যাংয়ের যে মেম্বাররা ছিল তারা বলতে থাকে এটা কি মানুষ? আমাদের তো মনে হয় না, তাড়াতাড়ি পালাও, এটা একটা গরিলা।
আর এটা বলে তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে। এইদিকে আমরা দেখতে পাই যে ইউনোবি, মানে সম্ভবত এটাই তার নাম, ইউনোবি এবং আমাদের যে আরেকটা ছিল তার নাম ছিল সেনজু, তারা একাই মিলে 100 জনের উপরে স্কোয়াডদেরকে মেরে ফেলেছে এবং মারার পর তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা খুবই ফুল ফর্মে ছিল। তখন আমরা দেখতে পাই যে মাইকি চলে আসে কাগুচোর কাছে এবং তাকে বলতে থাকে, কাগুচো তুমি কি হেরে গেছো? আর কাগুচো তখন সেখানে কিছুই বলে না, সে তার চোখ দুটো সেখানে বন্ধ করে নেয় এবং মাইকি তখন কাগুচোকে মোটিভেশন দিতে থাকে এবং বলতে থাকে, এটাই সঠিক সময় তোমার যেই পাওয়ার রয়েছে সেটাকে জাগিয়ে তোলার এবং তুমি টেনজুকো গ্যাংয়ে যেরকম শক্তিশালী ছিলে এরকম আবার হয়ে যাও। আর তখন কাগুচো তার কথায় কিছুই বলতে থাকে না এবং মাইকি তখন আবারও বলে যে তোমার কি ইজানার কথা মনে নেই? তাহলে কি তোমার জন্য সে ফালতুতে তার জীবনটা নষ্ট করছে? আর এটা শুনে আমাদের যে কাগুচো ছিল সে উঠে পড়ে এবং বলে, হ্যাঁ আমার রক্তটাকে এখন আমার ঠান্ডা করতে হবে। এবং এটা বলে কাগুচো ব্যাটেল গ্রাউন্ডের দিকে এগিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে কাগুচো এখানে ফুল স্পিডে সেনজু, চিফুই এবং আরও যতগুলো ছিল, মানে আমাদের টোকিও মানজি গ্যাংয়ের যতজন ছিল সবাইকে ফেলে আমাদের তাকিমিচিকে গিয়ে ডাইরেক্টলি একটি পাঞ্চ করে। আর তাকিমিচি তখন সেখান থেকে এটাকে ব্লক করে নেয়। তখন কাগুচো বলতে থাকে, তুমি তাহলে সে আমার ছোটোবেলার তাকিমিচি, যার মতো আমি সর্বদা হতে চাইতাম। তাহলে চলো আবার একটি রাউন্ড 2 করা যাক। আর এখানে চিফুকে দেখতে পাই যে কিনা কাগুচোর অ্যাটাকের কারণে মাটিতে পড়ে গিয়েছিল। সে বলে, ও শিট, কাগুচো অনেক বেশি শক্তিশালী, তাকিমিচি কি তাকে হ্যান্ডেল করতে পারবে? আর এইদিকে আমরা দেখতে পাই যে তাকিমিচি এবং কাগুচো লড়াই করতেছে। তখন অ্যাংরি এবং স্মাইলি বলতে থাকে, কাগুচোর যে অ্যাটাক আমাদের সকলকে ফালিয়ে দিয়েছে, অথচ আমাদের তাকিমিচি সেটাকে ব্লক করতে পারছে। সত্যি সে অনেক চেঞ্জ হয়ে গেছে আর আমাদের মনে হয় সেই একজন যে কিনা তার পাঞ্চগুলোকে সহ্য করতে পারবে। মিৎসুয়া তখন বলতে থাকে, হ্যাঁ তাকিমিচি পারছে, আমিও পারবো, আমি এত সহজে হারতে পারি না। এবং সে আবারও ব্যাটেলে ফিরে যায়। এইদিকে আমরা শিননকে দেখতে পাই যে কিনা 9th জেনারেশন ব্ল্যাক ড্রাগনের লিডার ছিল এবং সে এখানে টাকুয়া এবং আরেকজনকে হারিয়ে দিয়েছিল এবং বলতে থাকে, এই সকল সাইড ক্যারেক্টার কখনো ফাইটে জয়ী হতে পারবে না, এরা শুধু আমাদের হাতে মারই খেতে এসেছে। আর এইদিকে আমরা দেখতে পাই যে শিননকে হারানোর জন্য সেখানে মিৎসুয়া চলে আসতে শুরু করে এবং সে তাকে দৌড়িয়ে মারতে শুরু করে। কিন্তু এইদিকে চিফুয়ে যখন তার দিকে চলে আসবে তখনই তার সামনে চলে আসে আমাদের ইজানার সঙ্গে যে ছিল, মানে ইজানার গ্যাংয়ের যে সদস্য যার নাম ছিল মোচি, এবং সে তার সামনে আসার পর তাকে ফেলে দেয় এবং বলে, তোমার কি মনে নেই তোমার ওপোনেন্ট হলাম আমি, তুমি আমার সঙ্গে ফাইট করো। আর এইদিকে আমরা দেখতে পাই মিৎসুয়ার সামনে শিনন আর আমাদের চিফুয়ের সামনে মোচি দাঁড়িয়েছিল। শিনন বলতে থাকে, আরেকজন সাইড ক্যারেক্টার, সমস্যা নেই, ওকে ওর আমি ঠিকানা দেখাই দিতেছি। আর এইদিকে আমাদের ফাইটটা অন্যদিকে দেখানো হয়। সরি গাইস, এখানে একটু ভুল হয়ে গেছে, মানে শিননের সঙ্গে যে ফাইট করতে চলে গিয়েছে তার নাম মিৎসুয়া নয়, তার নাম হচ্ছে আরকুন। আর তারপর আমাদেরকে দেখানো হয় যে মিৎসুয়া সকলকে মারতে মারতে সামনে অগ্রসর হচ্ছিল এবং সে সামনে যখন অগ্রসর হয় তখনই সে বলতে থাকে, হাকাই তুমি কোথায়, আমি তো এখানে একাই লড়াই করছি। এবং সে হাকাইকে খুঁজতে থাকে, কিন্তু সে নোটিস করে মাইকি উপরে বসে তাদের ফাইট দেখতেছিল এবং সে বলতে থাকে, নিচে কি কোনো আমরা শো দেখাচ্ছি যে মাইকি বসে বসে দেখতেছে? আমার তো এখন কিছু করতে হবে, আমার রাগ উঠে যাইতেছে, সমস্যা নাই, মাইকিকে আমি এখন নামাচ্ছি। এবং এটা বলে সে মাইকির দিকে যেতে শুরু করলে এখানে আমাদের ইজানার যে 2 জন সদস্য ছিল, মানে ইজানার গ্যাংয়ের হাইটানি ব্রাদার্স, তারা চলে আসে এবং বলতে থাকে, তোমার কি মনে হয় বস পর্যন্ত সহজেই পৌঁছে যাবে? মিৎসুয়া তখন বলে, বুঝতে পারছি তোমরা 2 জন আবার মার খেতে চলে এসেছো, আচ্ছা সমস্যা নেই, একটু পর হাকাই চলে আসতেছে, তারপর আমরা 2 জন মিলে তোমাদের 2 জনকে এখানে ধুলাই করব। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যেখানে আমরা সেনজুকে দেখতে পাই, সে তার 100 টার্গেট পূরণ করার জন্য মারতেই ছিল এবং সকলে ভাবতে থাকে, মানে আমাদের কান্তো মানজি গ্যাংয়ের সদস্যরা, যে আমরা তো সেনজুর কাছেই যেতে পারছি না, আমরা শুধু শুধু মরার কারণে তার কাছে কেন যাব? আর এদিকে প্রাচীন অনেকগুলো প্লেয়ারকে মারতেছিল আর বাকি যারা এখানে বেঁচে ছিল তারা শুধু দৌড়াচ্ছিল। আর এইদিকে আমরা আরও দেখতে পাই যে ইউনোবি, যে কিনা সকলকে মারা অবস্থায় কোকোনিকে দেখে ফেলে এবং সে কোকোনি বলে তাকে ডাকতে শুরু করে। আর এদিকে আমরা কাহিনী আবারও দেখতে পাই যেখানে মিৎসুয়া হাইটানি ব্রাদার্সের সঙ্গে ফাইট করতেছিল, বরং সে এখানে মারই খাচ্ছিল, কারণ তারা ছিল তো এখানে 2 জন আর আমাদের মিৎসুয়া একা। এবং তারা এক পর্যায়ে মিৎসুয়ার মাথায় হামলা করে তাকে নিচে ফেলে দিতে থাকে এবং বলতে থাকে, তুমি কি ভাবছো আমাকে হারাইতে পারবা? আর তখনই আমরা দেখতে পাই পিছন থেকে হাকাই চলে আসে এবং একজনকে পাঞ্চ করে, মানে হাইটানি ব্রাদার্সে একজনকে পাঞ্চ করে মাটিতে ফেলে দেয় এবং বলতে থাকে, মিৎসুয়া তোমার কি সাহায্য লাগবে? আমি কি সঠিক সময় এসেছি নাকি? মিৎসুয়া বলতে থাকে, তুমি অনেক লেট করে ফেলেছো হাকাই, কিন্তু সমস্যা নেই। আর আমাদেরকে দেখানো হয় যে এখন ব্যাটেল হবে হাকাই এবং মিৎসুয়া বনাম হাইটানি ব্রাদার্স। আর এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। গাইস, আজকে আমরা টোকিও রিভেঞ্জার্সের সিজন 5-এর 9 নম্বর এপিসোড এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। আর এর আগের এপিসোড যারা না দেখে ডাইরেক্টলি এই ভিডিওতে চলে আসছেন তারাই হলো লেজেন্ড। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে সেনজু একাই 50 জনকে হারিয়ে দিয়েছে, কিন্তু তখনই তার সামনে চলে আসে তার ভাই সানজু এবং তখন সানজু বলতে থাকে, ও সেনজু তাহলে অনেক ভালোই লড়াই করছো, এখন তুমি আমার সামনে আর বাঁচতে পারবে না,
আর সেনজু তখন তার ভাইয়ের কাছে হার মেনে নেয়, কারণ সে নিজেও জানে তার ভাইয়ের সামনে সে টিকতে পারবে না। এবং সে তার ভাইয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে ইচ্ছা করে ওই দিন তার কোনো দোষ না থাকা সত্ত্বেও মাইকির হাতে তাকে মার খেতে হয়েছিল। সেনজু মানে সেনজুর যে বড় ভাই ছিল সানজু, সে তার কোনো পাত্তা দেয় না, উল্টো তার উপরে সেই লোহা রড দিয়ে হামলা করতে থাকে এবং সে তারপরও তার কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু তার ভাই তাকে সেখানে কোনো মাফই করে না এবং আমরা দেখতে পাই যে এক পর্যায়ে সে সেনজুর মাথার মধ্যে সেই লোহার রড দিয়ে বাড়ি মারে, যার কারণে আমাদের সেনজু এখানেই হেরে যায়, মানে সে বেহুশ হয়ে যায়। আর এর মাধ্যমে টোকিও মানজি গ্যাং এর প্রথম হাতটা নিশ্চিত হয়ে যায় আর আমাদের সেনজু এখানেই হেরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইনোবি কোকোনো এর কাছে চলে আসে। কোকোনোই বলে, তুমি আমার কাছে কেন আসছো? আমি তোমার সঙ্গে লড়াই করতে চাইতেছি না। ইনোবি তখন বলে, অনেক হয়েছে, তুমি এখন আমাদের পক্ষে চলে আসো। আর আমরা দেখতে পাই ওয়াকাসা চলে আসে এবং বলেছে কোকোনোই থেকে দূরে চলে যাও, কারণ তুমি এখন আমার শিকার। আর তখন ইনোবি বলতে থাকে, তুমি না সেনজুর সঙ্গে ছিলে, তাহলে তুমি কান্তো মানজিকে কেন জয়েন করেছো? তখনই আমরা দেখি যে মানে আমাদের ব্যাংকাই ইনোবির পিছন থেকে চলে আসে এবং তাকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয় এবং বলে, ওকে মারতে এত বেশি দেরি করছো তুমি ওয়াকাসা? আর হ্যাঁ ইনোই, তুমি তোমার সর্বটুকু দিয়ে লড়াই করবে, কারণ আমি কিন্তু ওয়াকাসার মতো এতটাও দয়ালু না। আর আমরা জানতে পারি এদের দুজনের সঙ্গে আমাদের ইউনোই একাই লড়াই করবে। তখন কোকোনি বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? এই দুজন লিভিং লিজেন্ডকে তুমি কিভাবে হারাবে? আর তখন ইনোবি তাদের দুজনের উপর হামলা করা অবস্থায় বলতে থাকে, আমাকে যা করেই হোক এদেরকে হারাতে হবে, কারণ আমরা যদি হেরে যাই তাহলে শিনিচিরোর মোটেই ভালো লাগবে না। আর তোমরা সবাই ফার্স্ট জেনারেশন ব্ল্যাক ড্রাগনের ছিলে, তাহলে এমনটা কিভাবে করতে পারে? আমাদের সঙ্গে টোকিও মানজি সেকেন্ড জেনারেশনের সম্পূর্ণ মিল রয়েছে, আর এজন্যই আমরা কখনো কান্তো মানজি গ্যাং এর সঙ্গে হারতে পারি না। আর আমি আমার সম্পূর্ণ জীবন হানাগাকি তাকেমিচির জন্য সঁপে দিয়েছি। আর তার এই সকল কথাবার্তা শুনে সেখানে কোকোনোই চিন্তা করতে থাকে। সে বুঝতে পারে না তার এখন কি করা উচিত, কারণ সে অলরেডি একবার ইউনোইকে ধোঁকা দিয়ে দিয়েছে। এবং তখনই সে দেখতে পায় যে ইউনয় তাকে বলতেছিল, কোকোনোই তুমি কি আমাকে সাহায্য করবে না? আমি একা ওদেরকে হারাতে পারবো না। আর তখনই কোকোনোর অন্য কিছু একটা মনে পড়ে, আর তখনই কোকোনোর ফ্ল্যাশব্যাকে আগানে চলে আসছে এবং সে তাকে বলতে থাকে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো এবং তুমি অন্যকে কখনো অনুসরণ করবে না। তোমার মন এখন যেটা বলছে তুমি সেটাই করতে পারো। আর কোকোনো তখন বুঝতে পারে তাকে কি করতে হবে। এটাকে ওয়াকাসা যখন আমাদের ইনোবিকে ফাইট করে মেরে ফেলবে, তখনই আমাদের কোকোনোই চলে আসে এবং তাকে বাঁচিয়ে ফেলে। এখন ফাইট হবে ইনোবি এবং কোকোনি ভার্সেস দ্য লিভিং টু লেজেন্ড। তারপর আমরা দেখতে পাই যে মাইকিকে, যে কিনা হানমাকে বলতেছিল এখন তোমার সময় হয়ে গেছে ব্যাটেলে যোগদান করার। আর এদিকে আমরা দেখতে পাই যে চিফুই, হাকাই, মিটসুয়া এবং এংরি স্মাইলি তারা এখানে স্মাইল করতেছিল, কিন্তু তখনই তাদের সামনে চলে আসে আমাদের হানমা এবং বলতে থাকে, তোমাদের খুশির সময় এখনই শেষ হলো। আর এইদিকে আমরা দেখতে পাই যে প্রাচীন মাইকির সামনে চলে গিয়েছে এবং মাইকিকে বলে, আমার অনেক স্বপ্ন ছিল তোমার সঙ্গে ব্যাটেল করা, সো ফাইনালি আমার এই স্বপ্নটা এখন পূর্ণ হতে চলেছে। তো মাইকি স্ট্যান্ড আউট। মাইকি তখন বলে, আচ্ছা তাহলে তুমি লড়াই করতে চাও, তো তোমার সম্পূর্ণ শক্তি ব্যবহার করো, না হলে কিন্তু মারা পড়বে। এদিকে হানমা অলরেডি হাকাই এবং আরকুনকে মেরে নিচে ফেলে রেখেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে ইউনোবি এবং কোকোনি, যারা ওয়াকাসা এবং ব্যাংকের সঙ্গে মার খাচ্ছিল, এদিকে ওয়াকাসা বলতেছিল, তুমি না আমাদের গ্যাংয়ে ছিলে, শুধু শুধু মার খাওয়ার জন্য ওই গ্যাংয়ে কেন গেলে? কিন্তু তখনই কোকোনি বলতে থাকে, আমি কোকোনি আজকে থেকে কান্তুমানজি গ্যাং লিভ করলাম। তারপর ইউনোবি এবং কোকোনয় একে অপরের কাছে মাপ চাইতে থাকে। ইউনোবি তখন বলতে থাকে, আমার তো তোমার কাছে মাপ চাওয়া দরকার, কিন্তু কোকোনয় বলে, আরে না, আমার চাওয়া দরকার, কারণ আমি এখানে তোমাকে টাকার জন্য ধোকা দিয়েছি, তাও আবার অনেকবার। আর এইদিকে তারা দুজন এখানে ভালোই ফ্রেন্ডশিপ ক্রিয়েট করে ফেলে। তখন ইউনোবি এবং কোকোনি বলতে থাকে, মনে তো হয় না আমরা এই ব্যাটেলটা জিততে পারবো, তাহলে কি তুমি আমার হয়ে এখানে ব্যাটেল করবে? কোকোনি বলতে থাকে, আরে সমস্যা নেই, আমরা হারলেও দুজন একসঙ্গে হারবো। আর তারপর তারা দুজন আবারও এক হয়ে যায় এবং তাদের সঙ্গে ব্যাটেল করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই যে এখানে তাদের ব্যাটেলের অন্য পাশে, যেখানে মাইকি এবং প্রাচীন ফাইট করতেছিল, সেখানে মাইকিন সম্পূর্ণভাবে প্রাচীনকে হারিয়ে দিয়েছে। কিন্তু প্রাচীন সেখানে মাটিতে পড়ার আগে তাকে বলতে থাকে, আমরা সবসময় চেয়েছি তোমাকে টোমানে আবার ব্যাক করার জন্য, এমনকি সকলেই তাকে তোমাকে পছন্দ করে থাকে, এজন্য প্লিজ এখানে আবার টোমানে ব্যাক করো। এবং এটা বলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং মাইকি সেখানে তাকে দেখতে থাকে। আর অন দি আদার সাইড আমরা কিন্তু জানি মাইকি হানমাকে ব্যাটেলে পাঠিয়েছিল,
সো এখন আমাদের সেটার পরিণতি দেখানো হয়, যেখানে হানমা অলরেডি হাকাই, চিফুই এবং মিৎসুয়াকে মেরে দিয়েছে। আর তখনই কাগুচো এসে তাকেমিচির মুখে একটি পাঞ্চ করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে অ্যাংরি এবং স্মাইলি এবং আর কিছু মেম্বার মিলে মাইকিকে ঘেরাও করে। অন্যদিকে ওয়াকাসা এবং ব্যাংকের কাছে ইউনোবি এবং কোকোনয় বাজেভাবে হেরে গিয়েছে। তাকেমিচি তখন দেখতে থাকে সকলেই একে একে হাঁটতে শুরু করে দিয়েছে। সে মনে করে আমার এখানে কাউকে আনা উচিত হয়নি, এবং আমরা দেখতে পাই অ্যাংরি এবং স্মাইলিও হেরে গিয়েছে। আর ফাইনালি ওদের কিছুই মেম্বার বেঁচে ছিল। তখনই কাগুচো এসে আবার তাকেমিচির উপর হামলা করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে তাকেমিচি রেলওয়ে ট্র্যাকের উপরে হাত রাখে, যার কারণে তার একটি ফিউচার ভিশন চলে আসে। যেই ভিশনে সে দেখতে পায় যে সানজুর বাই সেনজু যে কিনা রেলওয়ে ট্র্যাকের উপরে ট্রেন চালিয়ে দিয়েছে, যার কারণে টোমান এবং কান্টো মানজির সকল মেম্বারের প্রায় অর্ধেকই মারা গিয়েছে, যার মধ্যে চিফুই, আমাদের ইউনয় এবং অ্যাংরি, স্মাইলি এবং হাকাইও ছিল। তখনই তাকেমিচি ভাবতে থাকে আমাকে তাড়াতাড়ি করে কিছু একটা করতে হবে, নাহলে সবাই মারা পড়বে, এবং সে কাগুচোকে এখানে ছেড়ে দিয়ে সামনে অগ্রসর হতে থাকে। কাগুচো বলে তাকেমিচি তুমি দৌড়াচ্ছ কেন? কিন্তু তাকেমিচি কারোর কথা শোনে না, সে সামনের দিকে অগ্রসর হতে থাকে। সে বলে আমাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে, কিন্তু কাগুচো তাকে পিছনের দিকে ফেলে দেয় এবং বলে আমি থাকতে তুমি সামনে যেতে পারবে না। তখন তাকেমিচি কাগুচোকে বোঝানোর চেষ্টা করে যে আমি এখন না গেলে সবাই মারা পড়বে। কাগুচো তখন বলতে থাকে তুমি এসব কি বলছো? অন্যদিকে আমি দেখতে পাচ্ছি সেনচো অলরেডি ট্রেনটাকে স্টার্ট করতে সাকসেস হয়ে গিয়েছে। সে বলে আমি একটা চাল দিয়ে সবাইকে মেরে ফেলবো, না করতে হবে কোনো কষ্ট, না করতে হবে কোনো টেনশন। কিন্তু তখনই আমরা দেখতে পাই বাইরে তাকেমিচি এবং কাগুচো চলে এসেছে এবং বলে আমরা থামাবো তোমাকে, এবং সেনজু বলতে থাকে তোমরা দুজন আমাকে থামাবে। আর তখন কাগুচো বলতে থাকে আরে তাকেমিচির কথা তো সম্পূর্ণ সত্যি মিলে গেল। তাকেমিচি বলেছিল যে এখানে সেনজু ট্রেন চালু করার চেষ্টা করছে, তাকেমিচি এটা কিভাবে জানলো? কিন্তু যাই হোক, এখন আমাকে তাকেমিচিকে সাহায্য করতে হবে। সো সেনজু আমি থাকতে তুমি এটা করতে পারবে না। আর তখন কাগুচো তাকেমিচিকে বলে তাকেমিচি আমিও তোমাকে এখন সাহায্য করতে যাচ্ছি। আর তখনই তারা দুজন মিলে সেনজুর উপরে লাফিয়ে পড়ে, মানে এখন তাদের দুজনের সঙ্গে সেনজুর ব্যাটল হবে। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো রেলওয়ে ট্র্যাকের নিচে পড়ে সবাই কি মারা পড়বে, নাকি তাকেমিচি তাদেরকে বাঁচাতে সক্ষম হবে, তা আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডে। আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই যে কাগুচো এবং তাকেমিচি সানজুর কাছে পৌঁছে গিয়েছে। সেখানে কাগুচোর কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না যে তাকেমিচি তাকে যেরকম বলেছে সানজু ঠিক এরকমই করতেছিল। আর সেখানে সানজু বলে তোমরা দুজন এখানে কিভাবে আসতে পারলে? আর আমি তো এই ব্যাপারে কাউকে কিছু বলিনি। তাহলে কাগুচো তুমি কি এখন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? আর তখন কাগুচো বলতে থাকে তুমি যে কাজটা করতে যাচ্ছ এটা থেকে আমার বিশ্বাসঘাতকতা বহু গুণে ভালো আছে। তো তাকেমিচি তুমি এটা কিভাবে জানলে, আমাকে কি বলবে? তখন তাকেমিচি কাগুচোকে বলে না, কারণ সে জানে টাইম র্যাপিংয়ের কথা যদি তাকে বলে কাগুচো কোনোভাবেই বিশ্বাস করবে না। আর তখন আমার সেনজু বলে তো তোমরা দুজন এখন আমাকে আটকাবে তাই না? আমাকে এখন আমার আসল রূপ দেখাতেই হবে। আর তখন কাগুচো বলতে থাকে আচ্ছা সেনজু, এটা করে তোমার কি লাভ হবে? কারণ তুমি যে কাজটা করতে যাচ্ছ এই ট্রেনের নিচে চাপা পড়ে তো কান্তমানজি গ্যাংয়েরও অনেক সদস্য মারা যাবে। তখন সানজু বলে এটা আমার কি, মারা গেলে যাক, আর আমি শুধু মাইকের জন্য কাজ করি, আর এখন আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। এবং এটা বলে সে একটি কাটানা বের করে তাদের সঙ্গে ফাইট করার জন্য এবং তাকেমিচির দিকে দৌড়ে আসতে থাকে। তাকেমিচি তখন বলে আচ্ছা তাহলে চলে আসো, কিন্তু কাগুচো তখন তাকেমিচিকে বলতে থাকে তাকেমিচি ভালো করে দেখো ওইটা একটা আসল কাটানা। তখনই কাগুচো তার সামনে চলে আসে এবং যার ফলে তার হাতটি সেখানেই কেটে যায়। সানজু বলে কাগুচো এখন তুমি আমাকে আটকাবে, তাহলে তোমাকে আগে শেষ করা যাক। তাকেমিচি বলে কাগুচো চ্যান তোমার হাতে কি হলো এটা? আর তখনই কাগুচো বলতে থাকে তাহলে তুমি এই কাটানা ব্যবহার করে মোচোকে মেরেছিলে তাই না? সত্যি বলো এটাই করেছিলে নাকি? এখন সেনজু বলতে থাকে তোমার সঙ্গে আমি এত বক বক বলতে পারবো না, এখন চলে আসো ফাইট করতে চাইলে। আর তাকেমিচি তো এখানে কিছুই বুঝতে পারে না। তখন কাগুচো বলতে থাকে সেনজু তাহলে আজকে তোমাকে শেষ করার সময় এসে গেছে, আর আমি তোমাকে কখনই পছন্দ করতাম না। সেনজু বলে তাহলে তোমাকে কি আমি পছন্দ করতাম? আর তারা ফাইট শুরু করে। কাগুচো তার স্যুট ব্যবহার করে তার কাটানা স্ল্যাশকে আটকায় এবং সে গিয়ে সানজুর মুখে একটি পাঁচ মেরে বসে। আর তখনই আমাদেরকে কাগুচোর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটি কার অ্যাক্সিডেন্টের কারণে তার পরিবারের সবাই মারা গিয়েছিল তাকে বাদ দিয়ে, এবং তখনই সে ইজানার সঙ্গে জয়েন করেছিল। আর এখন সে তাকেমিচিকে বলে তাকেমিচি এখন আমি তোমার জন্য লড়াই করছি। আর তখনই আমাদের আজকের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। সো এখন আমরা পরবর্তী চ্যাপ্টারটি প্লে করে দিচ্ছি। এখানে কি কাগুচো মারা যাবে কিনা এটা তো নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তারপর আমরা দেখতে পাই যে সানজু যে কিনা কাগুচোর বুকের মধ্যে কাটানা দিয়ে একটি স্ল্যাশ মারে। আর তাকেমিচি তাকে বলে কাগুচো তুমি কি ঠিক আছো? আর কাগুচো তাকে বলে তুমি আমার ব্যাপারে চিন্তা করো না, আমি এখানে মারা গেলেও কোনো সমস্যা নেই, আর আমার এটা এতটা আহামরি কোনো ব্যথা লাগে নাই। তো তুমি তাড়াতাড়ি গিয়ে সানজুকে আটকাও, না হলে সবাই মারা পড়বে। তখন তাকেমিচি বলে হ্যাঁ আমি সানজুকে আটকাচ্ছি, এবং সে সানজুর পিছু করতে থাকে। সানজু তখন ট্রেনে উঠে গিয়েছিল।
সানজু তখন ভাবতে থাকে যেটা করেই হোক আমাকে তাড়াতাড়ি সবাইকে সরিয়ে রাখতে হবে, আমি কাউকে এখানে মাইকির কাছাকাছি আসতে দিতে পারি না, আর এর জন্য যা করার ইচ্ছা আমি সেটাই করব, পারলে আমি সবাইকে এখানে মেরেও ফেলতে পারি। এবং তখনই সে ট্রেনটি চালু করার জন্য চায়, আর সে মাইকির কথা তখনই চিন্তা করে, কিন্তু আমাদের তাকিমিচি চলে আসে এবং তাকে সানজু বলে চিল্লাতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই তাকিমিচি ট্রেনের মধ্যে উঠে গেছে এবং সানজুর উপরে হামলা করে দেয়। সানজু তাকে আটকায় এবং বলে, তাকিমিচি আজকে আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার সকল প্ল্যানের উপরে পানি ছিটিয়ে দিচ্ছ, আর আমি তো এই প্ল্যানটার ব্যাপারে কাউকে কখনো বলিনি, তাহলে তুমি কি করে জানতে পারো? এটা একদম সিক্রেট প্ল্যান ছিল, তো যেটাই হোক ট্রেন থামানো যাবে না। আর তখনই তাকিমিচি তাকে বলতে থাকে, এত কিছু করে তোমার এখানে লাভটা কি হবে? আর তখনই আমরা দেখি সেখানে কাগুচো, যে কিনা হাতের মধ্যে একটি স্ক্রু টাইট করার মেশিন নিয়ে আসতে থাকে এবং সেটার মাধ্যমে সে বলে, তাকিমিচি নিচে যাও, আর সানজুর মাথার মধ্যে সেটা দ্বারা হিট করে ফেলে, যার কারণে সানজু সেখানে অজ্ঞান হয়ে যায়। তাকিমিচি বলে, ব্রেকের বাটন আমি তো খুঁজে পাচ্ছি না। আর তখনই আমরা দেখি ভাই সানজু পিছন থেকে একটি কাটানা নিয়ে তাকিমিচিকে মানে স্ল্যাশ করতে যাচ্ছে। এটা তাকিমিচি ভীষণের মাধ্যমে দেখে ফেলে এবং যার ফলে তাকিমিচি সেটাকে ডজ করে। সেনজু বলে, আরে এটা কেমনে হলো? এটা তো মাইকেরও ডজ করার ক্ষমতা এতটা বেশি ছিল না, তুমি তো সম্পূর্ণ মেশিনের দিকে মনোযোগ দিচ্ছিলে তাই না? তাহলে তুমি কিভাবে জানতে পারো যে আমি তোমার উপরে হামলা করতে যাচ্ছি? এটা সম্পূর্ণ অসম্ভব, তাও আবার তাকিমিচির জন্য। আসলে তাহলে তুমিও কি একজন টাইম লিপার? তাকিমিচি তখন বলতে থাকে, তুমি টাইম লিপিং এর ব্যাপারে কিভাবে জানো? আর তখনই এখানে কথা বাড়ার আগে আমাদের কাগুচো এসে সানজুকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। আর তখন কাগুচো বলতে থাকে, তাকিমিচি ট্রেনটা তাড়াতাড়ি আটকাও। তাকিমিচি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্রেকের বাটনই এখানে খুঁজে পাচ্ছি না। আর আমরা দেখতে পাই যে ট্রেনের ব্রেক এখনো লাগানো হয়নি, কিন্তু সবাই ফাইট করতেছিল এবং তারা দেখতে পায় যে ট্রেন তাদের দিকে টেরে আসছে। আর তারপর কি হবে এটা জানতে পারবো আমরা সামনের চ্যাপ্টারে। তো চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই ট্রেনের স্পিড খুবই বেশি ছিল। তখন কাগুচো বলতে থাকে, আমরা যদি এখন ট্রেনটাকে আটকাই তাও মনে হয় না কাউকে বাঁচাতে পারবো, কারণ এত স্পিডে ট্রেন যাচ্ছে মনে হয় না থামবে। আর এখানে আমরা দেখতে পাই তাকিমিচি চিন্তা করছিল, আরে ব্রেকের বাটনই তো আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কোথায় আছে ট্রেনের এই ব্রেক বাটন? এবং তখনও সে খুঁজতেছিল। কিন্তু সে তখন কাগুচোকে বলে, তো কাগুচো তুমি কি আমাকে সাহায্য করবে? আর এদিকে আমাদের সানজু বলতে থাকে, অনেক দেরি হয়ে গেছে, ট্রেন এখন থামিয়েও লাভ নেই, সবাই এখন মারা পড়বে। আর এইদিকে তাকিমিচি বলতে থাকে, কাগুচো আমি তো ব্রেক বাটন খুঁজে পাচ্ছি না, এক মিনিট তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কিন্তু তখনই শেষ ও আমরা সকলে লক্ষ্য করি যে সানজুর অ্যাটাকের কারণে সে আর উঠতে পারছে না এবং সে সেখানে বসেছিল। তখন তাকিমিচি সেখানে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার কারণে একজন তার পছন্দের মানুষ এখানে আজকে মরতে বসেছে। আর তখন তাকিমিচি সবাইকে চিল্লিয়ে বলতে থাকে, তাড়াতাড়ি তোমরা সবাই ট্রেনের সামনে থেকে চলে যাও, না হলে তোমরা এখনই মারা পড়বে। কিন্তু তার কথা আর কেই বা শোনে, কারণ তার কথা তো আর এত দূরে যাবে না। তখনই কাগুচো বলতে থাকে, তাকিমিচি বই পেও না, আমরা ট্রেনটাকে আটকাবই। তখন তার কথা শুনে তাকিমিচি চিন্তা করে হয়তো বা তারা দুজন একসঙ্গে মিলে ট্রেনটাকে আটকানোর কথা বলতেছিল এবং সেও বলে, হ্যাঁ আমরা দুজন মিলে আটকাবো। কিন্তু সে জানতে পারে যে কাকুচো চাচ্ছে যে তাকে ট্রেন থেকে বের করে দিতে, যাতে সে না মারা যায়। আর এইদিকে সবাই তো ভাই খুবই ভয় পেয়েছিল, কারণ ট্রেন তার দিকে আসছিল, কিন্তু এখানে তো কোনো পালানোর জায়গা ছিল না। আর আমরা দেখতে পাই যে এখানে কাগুচো তাকিমিচিকে বলে, তাড়াতাড়ি তুমি ট্রেন থেকে নেমে যাও, আর আমি চাই না আমার জন্য এখানে তুমিও মারা পড়ো। তাকিমিচি বলতে থাকে, এটা তুমি কি বলছো, আমরা দুজন একসঙ্গে থামাবো? কিন্তু কাগুচো তখন বলতে থাকে, এখানে আর বেশি কথা বলার সময় নেই তাকিমিচি, তাড়াতাড়ি যাও তুমি। এবং এটা বলে সে তাকিমিচিকে ট্রেন থেকে ফেলে দেয়। আর তাকিমিচিকে বলতে থাকে, সানজুকে আমি আটকাবো, তোমার এখানে মরার কোনো দরকার নেই। তাকিমিচি তখন কাগুচোকে ডাকতে শুরু করে। আর তখন আমরা দেখতে পাই যে কাগুচো এখানে ব্রেকটা খুঁজে পেয়ে যায়। আর তখন সে ব্রেকটাকে প্রেস করার চেষ্টা করে এবং সে বলে, তাড়াতাড়ি আমাকে এখন থামাতে হবে। কিন্তু সে ব্রেকটা খুবই টাইট ছিল। আর আমরা দেখতে পাই যে ট্রেনটা এখানে ফাইনালি থেমে যাচ্ছিল। সবাই বলে, ট্রেনটা আসলে থেমে কিভাবে যাচ্ছে? আর এখানে চিফ উই আর মিটসুও বলতে থাকে, এসব কি হচ্ছে আসলে? আর এদিকে আমরা দেখতে পাই যে কাগজও বলতেছিল, আমার যদি আর একটু বেশি শক্তি হতো তাহলে আমি আটকাতে পারতাম। কিন্তু তখনই তার ইমেজিনে ইজানা চলে আসে এবং ইজানা তার শক্তি কাগুচোকে দিয়ে দেয়, এবং যার কারণে আমরা দেখতে পাই যে ইজানা তার ইমেজিনেশন হাত দিয়ে কাগুচোকে সাহায্য করতেছিল। আর ফাইনালি কাগুচো সেই ট্রেনটাকে আটকাতে সফল হয়ে যায়। আর এখানে ইজানা কাগুচোকে অনেক সাবাসিও দিতে থাকে। আর তখনই সবাই ট্রেন থামার আওয়াজ পায়। সেনজু এবং তাকিমিচি বলতে থাকে, এটা কিভাবে হলো? সেনজু তো এখানে সম্পূর্ণ হাওয়া টাইট ছিল। সে বলে, আমার এই প্লেনটাও চলে গেল, এটা কি আমার সঙ্গে মজা হচ্ছে? আর তখন তাকিমিচি এখানে খুশিতে কাঁদতে শুরু করে। কিন্তু সে যখন ট্রেনের কাছে যায় এবং কাগুচোকে ডাক দেয়, তখনই সে দেখতে পায় যে কাগুচো সেখানে অলরেডি মারা গেছে। আর এখানেই আমাদের টোকিও রিভেঞ্জার্সের আরেকটি চ্যাপ্টার শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ট্রেন ফাইনালি এখানে থেমে গিয়েছে
কিন্তু সেখানে আমরা মাইকি কোনো এক্সপ্রেশন দেখতে পাই না। মাইকি তখন তার টিমের সকলকে বলতে থাকে, তোমরা কান্তমাঞ্জির গ্যাংয়ের সবাই থেমে আছো কেন? দেখতেছো না তুমান গ্যাংয়ের সবাই তাদের শেষ পর্যায়ে আছে, তাড়াতাড়ি অ্যাটাক করো আর তাদেরকে খতম করে দাও, কেউ কোনো দয়া করবে না। তারপর আমরা অন্যদিকে দেখতে পাই, আমরা কিন্তু সকলে জানি যে কাগুচোর এখন কি অবস্থা। সে কিন্তু সকলকে বাঁচাতে গিয়ে নিজে সেখানে মারা গিয়েছে। তো তাকিমিচি সেখানে গিয়ে সম্পূর্ণ শকড হয়ে যায়। তখন তাকিমিচি চিন্তা করে, কাগুচো তুমি এমনভাবে মরতে পারো না, আমি তো তোমাকে ধন্যবাদও জানাতে পারিনি। এবং এটা বলে তাকিমিচি সেখানে চিল্লাতে শুরু করে। আর তখনই তাকিমিচির সঙ্গে সঙ্গে সকলে অবাক ছিল, কিন্তু এটার জন্য নয় যে কাগুচো এখানে মারা গেছে। আসলে তাকিমিচির দিকে একজন তেড়ে আসছিল, তো আবার কাটানা হাতে নিয়ে। আর আমরা দেখতে পাই এই মানুষটা হলো সেনজু। সেনজু সম্পূর্ণ রাগের মোডে ছিল। সে বলে, হানাগাকি তাকিমিচি, তোমার কারণে আমার সকল প্ল্যান এখানে মিস হয়ে গেছে। এখন আমি তোমাকে ছাড়বো না, আজকে আমরা হারি কিংবা জিতি, আমি আজকে তোমাকে মেরেই ছাড়বো। এবং তাকিমিচি তখন রেগে বলতে থাকে, তোমার কারণে কাগুচো মারা গেছে। এবং এটা বলে সে তারপর হামলা করতে আসলে আমাদের যে সানজু ছিল সে তার উপর কিক মেরে তাকে ফেলে দেয়। আর তখন মিটসুয়া সহ আমাদের চিফুয়া সবাই বলতে থাকে তাকিমিচি, কিন্তু কোনো লাভ হয় না। আর তখন সানজু যখন আমার তাকিমিচিরকে মেরেই ফেলবে, তখনই আমরা দেখতে পাই তাকিমিচির এখানে এন্ট্রি নিয়ে নেয় একজন ব্যাডাস ক্যারেক্টার। এমনকি এখানে এমন একজন ক্যারেক্টার এন্ট্রি নেয়, সে সম্পূর্ণ বাইক দিয়ে সানজুর উপরে চাপা দিয়ে দেয়। বাইক কি একটা কাজটা করলো কি এনে। সো এখানে সানজুর উপরে সম্পূর্ণ বাইক দিয়ে চাপা দেয় এবং নামার পর সে বলতে থাকে, মিটসুয়া তুমি আমার কি পোশাকটা ভালো করে বানাতে পারোনি, এটা আমার শরীরে টাইট হচ্ছে। আরে ভাই আমরা দেখতে পাই এটার কেউ নেই, এটা হচ্ছে তাইজু। আর এখানে সকলেই অবাক ছিল, বলতেছিল যে ও আবার এখানে কোথায় থেকে আসলো। হাকাই বলে, আরে আমার ভাই এখানে আসবে আমি তো জানি না। আর ইউনোবি এবং কোকোনোই বলতে থাকে, তাকিমিচি এই মনস্টারটাও তোমার দলে ছিল, তাহলে আগে তো বললা না। আর এখানেই আমাদের আজকের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। सो गाइस फाइट में इंटर ले चुका है हमारा ताइजू। ओ सॉरी गाइस हिंदी बोल चुका हूँ, है ना। সো ফাইটে চলে এসেছে গাইস আমাদের তাইজু। এপিসোডের শুরুতে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তাইজুর কাছে চলে গিয়েছিল আমাদের মিটসুয়া এবং তাকে সকল কিছু খুলে বলে। আর তখনই সে তাইজুকে এটাও বলে যে আমরা মাইকির সঙ্গে ফাইট করতে যাচ্ছি, তুমি যদি চাও আসতে পারো। কিন্তু তখনই তাইজু তাদেরকে বলে যে আচ্ছা আমি লড়াই করতে আসলে এখানে আমার লাভটা কি হবে। আর মিটসুয়া তখন বলে এতে তোমার কোনোই লাভ হবে না, তুমি মন চাইলে আসতে পারো না হলে নাই। আর তারপর কি হয়েছে এটা তো আমরা সকলেই জানি, যে তাইজু সানজুর উপরে তার পুরো হুন্ডাই উঠিয়ে দিয়েছে। আর তারপর আমরা ব্যাটেল গ্রাউন্ডের সিন দেখতে পাই, যেখানে তাইজু বলতেছিল, হা 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 তাকিমিচি তাহলে তোমার এই অবস্থা, তাহলে যেটাই হোক আমিও একটি টিকিট কেটে ফেললাম। মাইকি এবং তাকিমিচির যে ম্যাচটা হবে সেই ম্যাচে আমি মাইকিকে মার খাওয়া অবস্থাটাও দেখতে চাই, তাই না, কারণ তাকিমিচি জিতবে। আর এর জন্য আমি আগে চলে এসেছি। আর বাকি সকল মেম্বাররা বলতে থাকে, তো এটাই হলো তাইজু যে কিনা ব্ল্যাক ড্রাগনকে আবারও পুনরায় জীবিত করেছিল। এখানে হান্নাও বলতে থাকে, ও তুমি এসে গিয়ে। আর সানজুকে এখানে আমরা আদমরা হিসেবে দেখতে পাই। তখন তাইজু বলতে থাকে, তাকিমিচি তোমার গোল তো মাইকির কাছে, তাই না, চলো তোমার জন্য রাস্তাটা খালি করা যাক। আর এটা বলে সে রাস্তাকে খালি করতে থাকে। আর কিভাবে খালি করতে থাকে স্ক্রিনের উপর আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই বলতে থাকে, আরে ভাই তাইজু তো সম্পূর্ণ আগের ফর্মে আছে। আর আমরা দেখতে পাই তাইজু বোল্ডোজারের মতো খালি মানুষদেরকে উপরে উড়াচ্ছিল, তাদেরকে একের পর এক মাইট দিয়ে তাকিমিচির জন্য রাস্তা বানাচ্ছিল। ইনোবি তখন কোকোনোকে বলে, কোকোনোই তুমি দেখতে পারছো তাইজু এখনো আগের মতোই স্ট্রংগেস্ট রয়েছে। তখনই আমরা দেখতে পাই তাইজুর সামনে ওয়াকাসা এবং বেঙ্গাই চলে আসে। এখানে আমি একটু পরিচয় দিয়ে দিই, তাইজু হলো ব্ল্যাক ড্রাগনের 10 জেনারেশনের লিডার, কিন্তু ওয়াকাসা এবং বেঙ্কাইও কিন্তু ব্ল্যাক ড্রাগনের, কিন্তু তারা 10 জেনারেশনের নয়, তারা হচ্ছে ব্ল্যাক ড্রাগনের একদম প্রথম 2 জেনারেশন ছিল, যেটা আমাদের সিনুচিরো কন্ট্রোল করতো, সেখানকার সবচেয়ে স্ট্রংগেস্ট ডুও। সো আমরা চ্যাপ্টারে দেখতে পাই সবাই মাটিতে শুয়েছিল আর শুধুমাত্র তাইজু দাঁড়িয়েছিল উইথ দেয়ার ডেমন ফেস। সো তাইজুকে দেখে ডেমনের মতোই মনে হচ্ছিল। আর তখনই ওয়াকাস এবং বেঙ্গাই চলে আসে এবং তারা বলতে থাকে, তো তুমি হলে তাইজু যে কিনা ব্ল্যাক ড্রাগনকে আবারও রিভাইভ করেছিলে, কিন্তু যেটাই করো আমরা আজকে তোমাকে মাইকি পর্যন্ত পৌঁছাতে দিতে পারি না। আর তখনই সেখানে তাকিমিচি ভাবতে থাকে, আরে এখানে তো অরিজিনাল ব্ল্যাক ড্রাগন চলে এসেছে, এখন কি তাইজু কি এটাকে সামলাতে পারবে, তার উপর তারা দুজন। আর তখনই তাইজু বলতে থাকে, তো দি স্ট্রংগেস্ট লেজেন্ড তাহলে করা যাক একসঙ্গে। আর আমরা দেখতে পাই যে তাইজু এবং তারা দুজন ব্যাটেল যখন শুরু করবে তখনই চ্যাপ্টার শেষ হয়ে যায়। সমস্যা নাই গাইস, চ্যাপ্টার আমি প্লে করে দিচ্ছি। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ওয়াকাস এবং বেঙ্কাই তাইজুর উপরে হামলা করে দেয়। তো সেখানে আমরা দেখতে পাই যে ওয়াকাস এবং বেঙ্কাই তার উপর ক্রমাগত তার পাঞ্চেস এবং কিক তো মারতেছিল। তো তাকিমিচি চিন্তা করে, এটা তো তাইজুর জন্য খুবই খারাপ হয়ে যাচ্ছে, তারা দুজন আর তাইজু মাত্র একা, তো তার জন্য এটা মোটেও ভালো হচ্ছে না। তো এখন আমাকে কিছু করতে হবে, আমাকে এখন তাইজুকে ব্যাকআপ নিতে হবে, কারণ দুজনের সঙ্গে একা ফাইট এমনি তো অনেক হার্ড।
কিন্তু তখনই তাইজু বলতে থাকে, তাকিমিচি এই দিকে আসবে না, তুমি তোমার যে মাকসাদ রয়েছে সেখানে যাও, মানে মাইকির কাছে যাও, এই দুজনকে আমি একাই সামলাতে পারবো, নো টেনশন। তখন তাকিমিচি সেখান থেকে যেতে থাকে। তাইজু তখন বলে, ও আচ্ছা তাহলে এখন চলে আসো, এবং এটা বলে রান করতে থাকে। ইনোবি তখন বলতে থাকে, কোকো এটা তো তাইজুও পারছে না, তাইজু থেমে যাও, তাকে আমরা মিলেও হারাতে পারিনি, সো তুমিও পারবে না। আর তখন কখনোই বলতে থাকে, সো তাইজু কি তাকে হারাতে পারবে না? আর এদিকে আমরা দেখতে পাই ওয়াকাসা এবং ব্যাংকায় তাদের একটি স্পেশাল মুভে চলে আসে, যেটা তারা শুধু ডোজোতে ইউজ করতো যাতে কারোর বেশি একটা ক্ষতি না হয়। আর এটা দেখে ইনোবি এবং কোকোনোই বলে এটা আবার কি, কিন্তু পিছন থেকে স্যানজু বলে, আরে এটা তো খুবই ভয়ঙ্কর একটি টেকনিক, তাড়াতাড়ি ওদেরকে থামাও। আসলে এই টেকনিকটার নাম হচ্ছে ডাউনহিল রাশ, এবং এই টেকনিকে ওয়াকাসার টেকনিকটাকে আটকায় এবং আমাদের যে ব্যাংকায় রয়েছে সেটার ফিনিশিং মুভ ইউজ করে। সো তারা এখানে বারবার তাদেরকে বলছিল এই টেকনিকটা ইউজ না করার জন্য, কারণ তাইজু এমনিতে হেরে যাবে। কিন্তু তারা কারি বা কথা এখানে শুনবে। আমরা দেখতে পাই তারা দুজন মিলে এখানে তাইজুর উপরে রাশ করে দেয়, কিন্তু ভাই তাইজু তাদের দুজনের মাথা দুই হাত দিয়ে ধরে ফেলে এবং বলে জাস্ট এতটুকুই, এবং এটা বলে তাদের দুজনকে মাটিতে একটি স্ল্যাশ দিয়ে দেয়। আর এখানে আমাদের যার লেজেন্ডারি ডুও খতম হয়ে যায়, মানে তারা এখানে নক আউট হয়ে যায়। আর তারপর এটা দেখে তাকিমিচিকে বলতেছিল, তাকিমিচি তুমি মাইকির কাছে যাও। আর আমরা দেখতে পাই তাকিমিচি ফাইনালি মাইকির কাছে পৌঁছে গিয়েছে। তো আমরা দেখতে পাই মাইকির নিচে নেমে পড়েছে আর বলতে থাকে, তাকিমিচি আবারও তুমি ফিউচার থেকে কেন ফিরে আসলে? আর তাকিমিচি তখন মাইকিকে এক্সপ্লেন করতে থাকে যে আমি তোমার যে ফিউচার ভার্সন রয়েছে তাকে প্রমিস করেছিলাম যে আমি এখানে পাস্টে এসে তোমাকে বাঁচাবো, যে কিনা ফিউচারে আমাকে এবং তোমাকে নিয়ে একসঙ্গে মারা গিয়েছে, সেখানে আমাকে তোমাকে বাঁচাতেই হবে। তাইজু বলতে থাকে, তারা এইসব কি নিয়ে আলোচনা করছে, কিসের ফিউচার? আমরা তো জানি তাইজু কিন্তু এই সকল কিছুই জানে না যে আমাদের তাকিমিচি টাইম ট্রাভেল করতে পারে। তখনই আমাদের তাকিমিচি মাইকিকে বলতে থাকে আরও যে আমি এখন তোমাকে এই যে আমার যে ডার্ক পালসেস রয়েছে সেখান থেকে বেরিয়ে আনবই এবং তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো। তখন আমরা দেখতে পাই সেনজু তাইজুর উপরে ভাই কাটানা দিয়ে স্ল্যাশ মেরে দেয়, যার কারণে তাইজু সেখানে ভাই নিচে পড়ে যায়। আর তখনই তাকিমিচি সহ সবাই শকড হয়। সেনজু তখন বলতে থাকে যে আমি থাকতে তুমি এখান থেকে মাইকিকে নিয়ে যেতে পারবে না, কারণ ছোটবেলা থেকেই মাইকির উপরে এই ডার্ক ইম্পালস ছিল, আর যেটা আজকে আমি তোমাকে ঠিক করাতে দিব না। আর তখনই আমরা দেখতে পাই সেখানে হানমাও চলে আসতে থাকে, এবং হানমা আসার পর তাকিমিচিকে বলতে থাকে, তোমাদের সকলেই এখন মাটিতে লুটিয়ে রয়েছে, শুধু তুমিই দাঁড়িয়ে রয়েছে তাকিমিচি। কিন্তু তখনই দেখতে পাই একজন চলে আসতে থাকে এবং বলতে থাকে তাকিমিচি একা নয়। আর আমরা দেখতে পাই চিফুই এখানে ভাই হানমাকে সেনজুকে একটি শট মেরে এখানে আবারও নক আউট করে দেয়, এবং হানমার উপর যখন হামলা করতে যায় হানমা চিফুইকে আবারও মাটিতে ফেলে দেয়। আর তখন বলতে থাকে, তো তোমার মধ্যে এখনো দম আছে, সমস্যা নাই, এখনই শেষ করে দিচ্ছি। কিন্তু মিটসুয়া সহ বাকিরা তখন দাঁড়িয়ে পড়তে থাকে। তখন চিফুই বলেছে, আমি হলাম টোকিও মাঞ্জির সেকেন্ড জেনারেশনের ভাইস প্রেসিডেন্ট দি চিফুই মাতসুনো। আমি আমার সম্পূর্ণ জীবন আমার ক্যাপ্টেন তাকিমিচির হাতে সঁপে দিলাম। আর এটা বলে সে লড়ে আবারও নেমে পড়ে। সো এখন আমরা লাস্ট চ্যাপ্টারটা এক্সপ্লেনেশন করব। তো চ্যাপ্টারের শুরুতে আমরা যেমনটা দেখি চিফুই এবং তাকিমিচি মাঝখানে দাঁড়িয়েছিল, এবং তাদের চারদিকে আমাদের মাইকি, সানজু এবং হানমা দাঁড়িয়েছিল। সেখানে চিফুই তাদের সকলকে ওঠার জন্য বলে, এবং চিফুইর এত যেই অনুপ্রেরণা ছিল, যেটার কারণে আমাদের টোমানের যে সকল মেম্বাররা ছিল, যেখানে সানজু, আমাদের মিটসুয়া প্লাস আরকুন, তারা সবাই দাঁড়িয়ে পড়ে এবং ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। সেখানে মিটসুয়া বলতে থাকে, অনেক হয়েছে চিফুই, এখন আমরাও আছি তোমাদের সঙ্গে। যেটা দেখে মাইকি, হানমা এবং সানজু এখানে অনেক অবাক হয়ে যায়। এখানে মিটসুয়া বলতে থাকে, টোমান এত সহজে হারতে পারে না, আর আমরা সকলেই আজকে কান্তোমান্দি গ্যাংকে হারিয়ে ছাড়বো। তো কে কে এখনো লড়তে পারবে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ো। আর আমরা দেখতে পাই যে টোমানের সকল ভাইস প্রেসিডেন্ট সহ সকল মেম্বাররা দাঁড়িয়ে পড়তে থাকে, সেখানে অ্যাংরি, স্মাইলি সহ আরও অনেকেই ছিল। আর এটা দেখে সানজু সেখানে অনেক অবাক হয়, কারণ সবাই এখন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আর আমরা দেখতে পাই হাকাই এবং তার যে ভাই ছিল তাইজু, তারা টোকিও মানজি তাদের যে গ্যাং রয়েছে এটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। আর যাকে কিন্তু আমাদের সানজু বড় একটি স্ট্রাইক করেছিল, আর এই স্ট্রাইকের পরও কিন্তু আমাদের তাইজু এখনো জীবিত আছে। সানজু বলে, আরে স্ট্রাইকটা একটু জোরে করলে ভালো হতো। আর আমরা এদিকে দেখতে পাই টোমানের সকল মেম্বাররা টোমান টোমান বলে চিল্লাতে শুরু করে এবং বলতে থাকে, আজকে আমরা টোমানকে এখানে কোনোভাবেই হারতে দিতে পারি না। এটা থেকে হান্না বলে, আমি যেমনটা ভেবেছিলাম এরা সবাই এখনো মার খাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু 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 গাইস, এখানে আমরা দেখতে পাই মাইকির ডার্ক ইম্পালসেস তখন অ্যাক্টিভেট হতে থাকে। এদের সকলে টোমানের আওয়াজ শুনে মাইকি তখন ডার্ক ইম্পালসে চলে যায় এবং তাকিমিচিকে একটি পাঞ্চ করে দূরে ফেলে দেয়। আর তার সঙ্গে সে চিফুইর কাছে চলে যায় এবং তাকে একটি কিক মেরে তাদের দুজনকে অপোজিট ডাইরেকশনে ফেলে দেয়, এবং তারপর মাইকি সেখানে আরও রেগে যেতে থাকে।
এখানে সেনজু তো অনেক খুশি হয়, সে বলতে থাকে সরি তার নাম তো সানজু হবে, মাইকি আমি তো তোমাকে এই ফর্মে দেখতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু গাইস আমাদের মাইকি সানজুর মুখের মধ্যে একটি কিক মারে এবং এইবারে তাকে ফাইনালি নক আউট করে দেয়। আর সানজুর এই অবস্থা দেখে আমাদের যে হানমা ছিল সে মাইকিকে বলতে থাকে মাইকি সানজু তো আমাদেরই টিমে রয়েছে, তুমি তাকে কেন মারছো? আর আমরা দেখতে পাই মাইকি বলে আমাদের টিম, আমাদের আবার কিসের টিম? এবং এটা বলে হান্নাকেও গাইস কিক মেরে দেয়। মানে মাইকির এখন কোনো কিছুই এখন মনে নেই। আর এইদিকে আমাদের মিৎসুয়া বলতে থাকে আমি তো মাইককে কখনোই এই ফর্মে দেখি নাই। আর আমরা দেখতে পাই মাইকি এক এক করে তো মানে যে সকল মেম্বাররা উঠে পড়েছিল মানে ফাইট করার জন্য তাদের সকলের উপরে এক এক করে হামলা করতে থাকে। আর ফাইনালি রেজাল্টটা কি হবে আমরা তো জানি রেজাল্টটা কি হবে। আর আমরা দেখতে পাই সবাই মাটিতে পড়েছিল আর ফাইনালি পুরো ব্যাটল গ্রাউন্ডে শুধু একজন মানুষ দাঁড়িয়েছিল আর সেটা ছিল মাইকি। আর এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো গাইস আপনাদের কি রাগ উঠতেছে না? কারণ যাকে বাঁচানোর জন্য তাকিমি যে চলে আসছে এখন তার জন্যই কিন্তু মানে সকলে এখন মারা যাওয়ার রাস্তায় চলে যাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আমার রাগটা কি যেন উঠছে মাইকির উপরে। এপিসোডের শুরুতে আমাদেরকে ছোট্ট মাইকিকে দেখানো হয় যখন মাইকি 3 বছর ছিল তখনই তার যে বাবা ছিল সে মারা গিয়েছিল, কিন্তু মাইকির তখন কোনো ইমোশন ছিল না। আর তখন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ছোট্ট পোলাবান্ধে দেখতে পায় এবং সে তাদের একজনকে মারতেও শুরু করে এবং যার কারণে সে কাঁদতে শুরু করে। তারপর আমরা মাইকিকে দেখতে পাই যে কিনা হসপিটালে চলে গিয়েছে তার মায়ের কাছে। আর তার মা সেখানে অসুস্থ ছিল আর মাইকি তাদেরকে বলতেছিল যে সে কিভাবে সে ছোট্ট বাচ্চাগুলোকে পিটিয়েছিল। আর এতে তার মা তাকে খুবই প্রশংসা করে আর বলে তুমি তাহলে তোমার বাবার মতোই, তোমার বাবাও কখনো কাঁদতো না এবং সে অনেক শক্তিশালী ছিল। আর প্রতিদিন তার মায়ের মুখ থেকে এই সকল কথা শুনে মাইকি সেখানে অনেক খুশি ছিল। আর আমাদের তারপর দেখানো হয় যে আর তারপর মাইকি বাসে চলে যায় এবং সে বাসে আসার পরই তার কাছে খবর চলে আসে যে তার মায়ের অবস্থা এখানে মোটেও ভালো নয় এবং যেটা সিগনেচারে নিয়ে আসছিল। এবং আমরা দেখতে পাই তারা সকলে আবারও হসপিটালে চলে যায় যেখানে ডক্টর তাদেরকে বলে এটা শেষবার যখন আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন। আর আমরা দেখতে পাই মাইকি সেখানে দাঁড়িয়েছিল এবং মাইকি বলতেছিল আমি আজকে যখন একজনকে মারতেছিলাম তখন সে অনেক কাঁদতেছিল আর খালি দুর্বল লোকেরাই কি কাঁদে। তখন তার মা বলতে থাকে তুমি যখন ছোট ছিলে তখন তুমিও কান্না করতে। আর এটা শুনে মাইকি বলে আরে তখন তো আমি বাচ্চা ছিলাম। আর কিছুদিন পরই তার মা মারা যায় যার কারণে সকলের চোখে পানি ছিল, কিন্তু মাইকির চোখে কোনো প্রকার পানি ছিল না। কারণ মাইকি মানতো যে দুর্বল লোকেরাই কান্না করে আর যেহেতু সে স্ট্রং তার কান্না করা মোটেও মানাবে না। তারপর আমরা কিছু গুন্ডা বদমাশদেরকে দেখতে পাই যারা মাইকিকে বলে তুমি কি তাহলে আমাদের বাইকে মেরেছিলে, কিন্তু মাইকি তখন উল্টো তাদের 3 জনকে মেরে সেখান থেকে চলে যায়। আর মাইকির এত পরিমাণ স্ট্রেঞ্জ মানে শক্তি দেখে সেখানকার যে সানজু মানে যাকে সে বিমান ভাঙার কারণে মেরেছিল হয়তো আপনাদের মনে আছে, সানজু আর বাজিন বলতে থাকে যে মাইকি তোমার কাছে তো ওখানে অসাধারণ শক্তি রয়েছে, তাহলে চলো আমাদেরকে আরেকটা ছেলেকে মারতে হবে যে কিনা আমাদের আরেকটি বন্ধুকে এখানে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে। আর আমরা দেখতে পাই তার আর কারণ নয় যারা কথা বলতেছিল এখানে ড্র্যাক। সেখানে মাইকি ড্র্যাকেনের যে ট্যাটু ছিল সেটা দেখে তাকে চিনে ফেলে আর বলতে থাকে তুমি তো সেই ড্র্যাকেন যে কিনা 48তম পজিশনে রয়েছে। আর এখানে আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যায় আর এখানে কিন্তু মাইকি প্রথমবারের মতো ড্র্যাকেনের দেখা পায়। আর তারপর মাইকি ড্র্যাকেনকে তার বাসায় নিয়ে যায়। সেখানে ড্র্যাকেন মাইকির বোন মানে এমার সঙ্গে দেখা করে। সেখানে এমাকে বলতে থাকে তুমি মাইকির বোন তাই না, তার মানে তার মতোই শক্তিশালী। আর মাইকি তখন এখানে এসে বলতে থাকে আরে তোমরা আমার ব্যাপারে এখানে কি আলোচনা করছো, তো যেটাই হোক ড্র্যাকেন তাড়াতাড়ি চলে আসো, সময় নেই। আর আমরা দেখতে পাই তারা একটি ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছে। আর এটা কিন্তু আমরা জানি কোন ইম্পর্টেন্ট কাজের জন্য, যারা সিজন 1 দেখেছেন তারা হয়তো জানেন। সেখানে মাইকি ড্র্যাগনকে বলে বাজি, পাচিন এবং কাজুটোরা রয়েছে আমাদের সঙ্গে। আর আমরা দেখতে পাই তারা সকলে একসঙ্গে রয়েছে যেখানে কাজুটোরা ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করতেছিল। আর তারা যে 5 জন ছিল মানে মাইকি, পাচিন, বাজি, কাজুটোরা অ্যান্ড আমাদের ড্র্যাকেন, তারা 6 জন মিলে এখানে আমাদের টোকিও মানজি গ্যাংটি প্রতিষ্ঠা করেছে। আর তারপর মাইকির দিন আর ভালো করেই চলতেছিল যেখানে মাইকি গ্যাংটাকে আরও অনেক বড় বানায়। সেখানে তারা অনেক খুশি ছিল। কিন্তু একদিন সিনেচিরো যে কিনা মাইকির বড় ভাই এবং সে বাইক শপে কাজ করতো তার দোকানের আশেপাশে ভিড় জমেছিল। মাইকি গিয়ে দেখতে পাই সেখানে বাজি এবং কাজুটোরাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু জানি আমাদের যে সিনোচিরো রয়েছে সে কিন্তু মাইকির বড় ভাই আর সেই কিন্তু প্রথম মাইকির ডার্ক ইম্পালসকে মানে দেখেছিল। তারপর আমরা দেখতে পাই মাইকি সেখানে আবারও কাঁদতেছিল এবং বলতে থাকে ডোন্ট কাম আউট, কিন্তু সে এটা কাকে বলেছে এটা আমি এখানে বুঝতে পারিনি। সো এখন আমরা আগে চলুন আমরা দেখে আসি কী হয়। তারপর আমরা দেখতে পাই মাইকিদের টিমে আরও কিছু মেম্বার চলে আসে যে যারা ছিল আমাদের হাকাই, অ্যাংরি, স্মাইলি, সানজু। মাইকি তখন বলতে থাকে আমাদের গ্যাং হবে জাপানের নাম্বার 1 গ্যাং। আর তখনই মাইকির জীবনে এন্ট্রি নেয় তাকিমিচি এবং ইজানার। আর তারপর আমরা দেখতে পাই যে মাইকি, ড্র্যাকেন এবং তাকিমিচি একটি সাইকেলে করে ঘুরতেছিল এবং তারা সেখানে অনেক মজা করতেছিল, কিন্তু তখনই তাদের সামনে চলে আসে ইজানা।
এবং দিনটা তখন ছিল আমাদের জুলাই মাস এবং 2005 সাল। সেখানে ইজানা মাইককে বলতেছিল যে প্রাচীনকে এখানে চুরানোর কোনো দরকার নেই, অথবা সে যদি চুরাতে চায় মানে জেল থেকে বের করতে চায় সে তাকে সাহায্য করতে পারে। আর আমাদের বাজি আশেপাশ থেকেই সকল কথা শুনতেছিল, কিন্তু এর পরিবর্তে ইজানা তাকে একটি খারাপ মতলব দেয়। তারপর আমরা দেখতে পাই যে একটি রেস্টুরেন্টের মধ্যে জুলাই মাসের 26 তারিখ টোমানের সকল গ্যাং মেম্বার ছিল। সেখানে তারা মাইকিকে বলে তুমি কি ইজানার সঙ্গে এগ্রি? আর তখন মাইকি বলে হ্যাঁ, কিন্তু আমাদের বাজি প্লাস ড্র্যাকেন এবং আমাদের মিটসুয়া মাইকির বিরুদ্ধে চলে যায় এবং তারা বলতে থাকে আমরা এই গ্যাংটাকে খারাপ কাজ করার জন্য বানাইনি, তো তুমি ইজানার সঙ্গে মিলে গেলে আমি গ্যাংটাতে ছেড়ে চলে যাব। এবং ড্র্যাকেন চলে যেতে থাকে সঙ্গে আমাদের মিটসো মানে ড্র্যাকেনের সঙ্গে চলে যায়। আর তারপর মাইকি বলে শুধু শক্তি হয় যথেষ্ট নয়, এবং 1 আগস্ট সে আবারও ইজানার সঙ্গে দেখা করে, ইসাকির সঙ্গে দেখা করে। সেখানে তারা রামেন খেতেছিল আর বলতেছিল আমার এই নিয়ে তোমার কথাটা নিয়ে গ্যাংয়ের সকলের সঙ্গে তর্ক হয়েছে, সো এখন আমি কী করবো এটা বুঝতে পারতেছি না। আর তখনই তাদের মাঝখানে চলে আসে আমাদের তাকিমিচি, এবং যার কারণে মাইকি সেখানে আবার রিল্যাক্স মোডে চলে যায়, মানে তার মনে যে ঝগড়া ছিল ওই সকল কিছু আবারও চলে যায়। তারপর মাইকি ইজানাকে বলে সে যেন তাকে সর্বদা গাইড করে আসে, আর বদলতে মাইকির ডার্ক ইম্পালস যেটাকে আমাদের ইজানা জাগিয়ে তুলবে, কারণ মাইকির এখন ডার্কনেস দরকার। আর তারপর আমরা দেখতে পাই অক্টোবরের 31 যেটা আমরা জানি খুবই বড়সড় একটি লড়াই হয়েছিল কাজুটোরার বিরুদ্ধে। আর তখনই কিন্তু মাইকির ডার্ক পালস অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল যেটা করেছিল ইজানা, আর এই লড়াই কিন্তু আমাদের বাজিও মারা গিয়েছিল যেটা আমরা সকলেই জানি। আর মাইকের এই ডার্ক ইম্পালসটা তখনই আমরা প্রথমবারের মতো দেখেছিলাম সিজন 1-এ। সো গাইস, কেউ বোরিং ফিল করলে তা আমার কোনো দোষ নাই, কারণ এখানে মাঙ্গাতেই সকল কিছু আবার রিক্যাপ দেখাইতেছে, মনে হইতেছে কোনো কিছু একটা দেখাবে। তো তারপর আমরা যতটুকু জানি যে মাইকের ওই ডার্ক ইম্পালসটা কিন্তু কাজুটোরার উপরে অনেক বাজেভাবে ইমপ্যাক্ট পড়েছে এবং সে তাকে মেরেও ফেলতে চেয়েছিল। তাকিমিচি তাকে আটকায়, কিন্তু মাইকি তখন তাকিমিচির সামনে গিয়ে থেমে গিয়েছিল, মানে তখন তার ডার্ক ইম্পালসটা কন্ট্রোলে চলে এসেছিল। সো ফাইনালি ব্যাটেল গ্রাউন্ডের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে মাইকি সামনে আমাদের তাকিমিচি দাঁড়িয়েছিল, আর বাকি সবাই কিন্তু কী অবস্থা এটা আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম। সো এখানে মাইকি বলতে থাকে তুমি আবার দাঁড়িয়েছো কেন, আমার সাথে ফাইট করবে? তাকিমিচি বলে আমি তোমাকে ফিউচারে প্রমিস করে দিচ্ছি। সো আমি সেই প্রমিসটি ভাঙতে পারি না, এবং এটা বলে মাইকির উপরে হামলা করতে আসে। তো মাইকি জাস্ট একটি কিক আবারও মারে এবং তাকিমিচি দূরে গিয়ে পড়ে। তাকিমিচি তখন হীনতার কথা মনে পড়ে, আর যাকে সে বলেছিল যে সে যা করেই হোক মাইকিকে সেখান থেকে ফিরিয়ে আনবে, আর এই জন্য সে তার মনের ভিতর থেকে ভয়টা দূর করে নেবে। মাইকি তখন পিছনে গিয়ে দেখে যে আমার তাকিমিচি আবার উঠে গেছে এবং তাকে বলতে থাকে আমি আমার বইকে সম্পূর্ণ বের করে দিয়েছি, এবং আবারও মাইকির উপরে হামলা করে দেয়। তাকিমিচি নিজেও জানে না সে মাইকিকে কিভাবে বাঁচাবে, কিন্তু আমরা সকলে যেটা জানি যে তাকিমিচি কখনো হার মানে না, আর এই জন্য সে মাইকির উপরে বারবার খালি হামলা করতেছে আর ট্রাই করার চেষ্টা করতেছে মাইকিকে হারানোর। কিন্তু মাইকি তাকে যতবারই আসে ততবারই মার দিয়ে দিচ্ছে আর বলতেছিল যে এতগুলা মায়ের খাওয়ার পরও তুমি এখনো বেঁচে আসো কিভাবে? আমি তো মনে করছিলাম তুমি আগে তাকিমিচি, কিন্তু আগে তাকিমিচি হলে তো তুমি এত করে মারা পড়তে। আর তাকিমিচি আবারও সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে আমি এত সহজে হার মানবো না। তখনই তাকিমিচির একটি ভীষণ আসে যেখানে মাইকি তাকে কিক মারতে যাচ্ছিল, কিন্তু তাকিমিচি বলে তাহলে আমি এটা এইমাত্র কি দেখলাম? কিন্তু আমরা দেখতে পাই কিছু ন্যানো সেকেন্ড পরই মাইকি তাকে একটি কিক বসিয়ে দেয়, এবং তাকিমিচি সেই কিকের যেই শকওয়েভ রয়েছে সেটার কারণে দূরে যেতে থাকে। আর তাকিমিচি বুঝতে পারে তার যে একটি ইমাজিনেশন শক্তি রয়েছে, মানে ভীষণ দেখতে পাওয়ার শক্তি, সেটা আগের থেকে বহুগুণে ইনহ্যান্স হয়ে গিয়েছে। সো আমরা এখানে দেখতে পাই তাকিমিচি লাত্তি খাওয়ার পর এখানে মাটিতে পড়েছিল, আর তাকিমিচি যখন চিন্তা করে তাহলে এখন আমাকে আমার এই ভীষণ শক্তিটি ব্যবহার করে জিততে হবে। তাকিমিচি তখন স্ট্যান্ড আউট করে। মাইকি বলে তুমি আবার দাঁড়িয়ে গিয়েছো? তাকিমিচি তখন বলতে থাকে মাইকি তোমার মধ্যে কি জাস্ট এতটুকুই ছিল? আর মাইকি তখন রেগে যেতে থাকে আর বলতে থাকে এখন তোমার মরা শিওর, তুমি এখন আমার হাতেই মরবে। আর তখনই আমরা দেখতে পাই মাইকি তার উপরে হামলা করতে আসে, কিন্তু তাকিমিচি চলে আসে ভীষণ, যার কারণে সে মাইকির হামলাটাকে প্রেডিক্ট করতে পারে। আর মাইকি যখন তার উপরে এইবার কিক মারতে আসে তাকিমিচি সেখানে মাটিতে না পড়ে উল্টো সেখান থেকে বেঁচে যায়। মাইকি সেখানে শক ছিল, এটা কি তাকিমিচি, সে আমার কিকটাকে কিভাবে ব্লক করতে পারে? তো মাইকি আবার সেম কিক মানে কাউন্টার হিসেবে ওই কিকটি তাকিমিচির উপরে আবারও ইউজ করে, কিন্তু আমরা তো জানি তাকিমিচির ওই ভীষণ পাওয়ারটা ইনহ্যান্স হয়ে গেছে, যার কারণে এইবারও তাকিমিচি বুঝতে পেরে যায় এবং এইবারও সেটাকে ডস করে। আর এই দিকে তাকিমিচি বুঝতে পারে আর একটুর জন্য সে বেঁচে গেছে, না হলে তার আজকে এখানেই খেল খতম হয়ে যেত। এইদিকে হাকাই এবং মিটসুয়াও উঠে যায় এবং তারা বলতে থাকে আমরা কি স্বপ্ন দেখছি, এটা কি আমাদের তাকিমিচি? আর এদিকে তাকিমিচির ফাইট করা দেখে আমাদের হাকাই, চিফুই, মিটসুয়া, অ্যাংরি, স্মাইলি, এমনকি হানমা এবং আমাদের কান্তো মানজি গ্যাং যেটা রয়েছে সেটা সকল মেম্বার আর আমাদের সানজু তারা সবাই অবাক ছিল।
বলে মাইকির কিক যেটাকে আমরা ডোজ করতে পারতেছিলাম না, তাকিমিচি কীভাবে ডোজ করতেছে। আর এদিকে মাইকি চিন্তা করতেছিল হয়তোবা সে আমার সকল মুভ আগে থেকেই জানে, আর হয়তোবা সে কোনো ভিশনের মাধ্যমে আমার মুভগুলোকে প্রেডিক্ট করতে পারছে। সো আমাকে কিছু করতে হবে। তাকিমিচি চিন্তা করে যদিও আমি তার মুভগুলোকে প্রেডিক্ট করতে পারছি, কিন্তু তার যে প্রত্যেকটা কিক একটাও যদি আমার সঙ্গে টাচ হয়ে যায় তাহলে আমার বাঁচা সম্পূর্ণ অসম্ভব। কিন্তু বই পেলে চলবে না তাকিমিচি, এবং এটা বলে সে মাইকির মুখের মধ্যে একটি পাঞ্চ মেরে দেয়, যেটা ছিল আমাদের টোকিও রিভেঞ্জার সিরিজে এই প্রথমবার। আর এই পাঞ্চে মাইকি নিচে পড়ে যায়, মানে দ্য ইনভিনসিবল মাইকি সেখানেই মাটিতে পড়ে যায়, তাও আবার তাকিমিচির পাঞ্চ খেয়ে। আর এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তাকিমিচি মাইকির মুখে একটি পাঞ্চ ল্যান্ড করে দেয়, যার কারণে মাইকি সেখানে নিচে পড়ে যায়। আর এটা দেখার পর সকল তুমান এবং কান্টোমানজির মেম্বাররা এখানে অবাক ছিল। সবাই সেখানে তোমান তোমান বলে চিল্লাতে শুরু করে, আর এখানে চিফু তো সম্পূর্ণ খুশিতে কাঁদতে শুরু করে। আর আমরা দেখতে পাই মাইকির এতে কিছুই হয় না। মাইকি তখন আবারও এখানে দাঁড়িয়ে যার বলতে থাকে, জাস্ট একটা পাঞ্চের জন্য এত বেশি চিল্লাচিল্লি, তাকিমিচি তুমি তো আমাকে হারাতেও পারোনি। তখন তাকিমিচি বলে চলে আসো মাইকি। আর আমরা দেখতে পাই মাইকি তাকিমিচির উপর কিক ল্যান্ড করে, আর বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম না সবার দেখাশোনার দায়িত্ব আমার, তাহলে তুমি কেন ব্যাক আসছো তাকিমিচি। আর তখন তাকিমিচি বলতে থাকে, আমি তোমাকে একবার আবারও বলছি, তোমাকে আমি ফিউচারে প্রমিস করেছি যে আমি তোমাকে বাঁচাবো, তোমার যে ডার্ক ইম্পালস না কি একটা রয়েছে সেটা থেকে আমি তোমাকে বেরিয়ে আনবো। আর পাশাপাশি তো তারা ফাইট করতেই ছিল ব্যাকগ্রাউন্ডে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো সেখানে তাকিমিচি আরও বলতে থাকে, মাইকি তুমি আমাকে প্লিজ দয়া করে বলতে থাকো এই ডার্ক ইম্পালসটা আসলে কী। আর এটা বলে সে মাইকির উপরে পাঞ্চ মারে, কিন্তু মাইকি সেটা ডজ করে উল্টো তাকিমিচির উপরে আবারও হামলা করতে থাকে। আর বলতে থাকে, এটা আসলে কি, এটা আমাকে ওয়াকাসা বলেছিল একবার, আমরা যদি প্রথম টাইম লাইনে থাকতাম তাহলে এটা এমন হতো। তাকিমিচি তখন বলে যে তুমি কি এইমাত্র টাইম লাইন সম্পর্কে কিছু বললে। মাইকি তখন বলে, হ্যাঁ, আর আমার এই ডার্ক ইম্পালস সৃষ্টি হয়েছে আমার ভাইয়ের কারণে, আর তাকিমিচি আমার ভাই শিনিচিরো একজন টাইম লিপার। সো এখানে আমাদেরকে যেটা বোঝানো হয়েছে, মানে মাইকি এবং তাকিমিচি এখন যেই টাইম লাইনে রয়েছে এটা আসল টাইম লাইন নয়, মানে এই টাইম লাইনটাকেও আগে একজন পরিবর্তন করেছে, আর যেটা হলো আমাদের মাইকির ভাই মানে শিনিচিরো, আর তার কারণেই মূলত মাইকির ভিতরে এই ডার্ক ইম্পালসটা চলে এসেছে। তারপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, সেখানে শিনুচিরো এবং মাইকি ছিল। আর শিনুচিরোর কথা হয়তো মনে আছে মাইকির বড় ভাই, এবং সে হলো ব্ল্যাক ড্রাগনের একদম প্রথম জেনারেশনের লিডার। তো সেখানে মাইকি বলতেছিল, শিনুচিরো তুমি তো অনেক ভালো করে বাইক চালাচ্ছ, আমারও এরকম একটা ফাস্টেস্ট বাইক দরকার। তখন শিনুচিরো বলতে থাকে, আচ্ছা এটা তোমারও একদিন হবে। আর তখন মাইকি সেখানে অনেক খুশি হয়। আর এদিকে শিনুচিরো ফাইনালি ব্ল্যাক ড্রাগনের প্রথম জেনারেশনকে ডিসব্যান্ড করে দেয়, যেটা শুনে সকলে এখানে খুবই আপসেট হয়ে যায়। আর এটা লিটারালি খুবই ইমোশনাল ছিল। আর সেখানে কিন্তু ওয়াকাসা এবং ব্যাংকাই ছিল, মানে যারা বর্তমানে মাইকির হয়ে লড়াই করছে। তারপরে আমরা শিনিচিরোকে দেখতে পাই যে কিনা তার বাবার গ্রেভিয়ার্ডের কাছে চলে গিয়েছে, এবং সেখানে গিয়ে তার বাবাকে বলতে থাকে, বাবা আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ মাইকিও আমার মতো বড় হয়ে ছাপড়ি হবে। সো এখানে আমরা দেখতে পাই সে এটাও বলতে থাকে সে এমা এবং মাইকিকে প্রোটেস্ট করবে। তারপর সে একটি দোকান থেকে একটি সনিক এয়ারপ্লেন কিনে মাইকির জন্য এবং মাইকিকে সেটা গিফট দেয় এবং বলে তুমি নিজে এটা বানাও। পরে আমাদের যে ইয়ার ছিল মানে ছিল তার কাছে একদিন ফোন আসে, এবং সেই ফোনটা পাওয়ার পর তাড়াতাড়ি হসপিটালে যায়, এবং সে সেখানে গিয়ে জানতে পারে মাইকি সেখানে খুবই বাজেভাবে আহত হয়ে পড়েছে। আসলে শিনুচিরো তার জন্য যে একটি প্লেন কিনেছিল সেটা নিয়ে খেলার সময় মাইকের এই অবস্থা, এবং সে সেটা জানতে পারে। এবং তখন শিনুচিরো খুবই রাগ হচ্ছিল, কারণ তার জন্য তার বাইরে এই অবস্থা। সে যদি সে বিমানটা না কিনতো তাহলে মাইকের আজকে এই অবস্থা হতো না। আর এই জন্যই শিনুচিরো হয়তোবা সে বিমানটি ভেঙে দিয়েছিল। মানে আমরা তো যেমনটা জানি যে মাইকের ওই বিমানটা কিন্তু সানজু ভেঙে দিয়েছিল, এবং যার কারণে সানজুর কিন্তু খুবই বাজে অবস্থা করেছিল। কিন্তু এই টাইম লাইনে আমরা দেখতেছি এই বিমানটা কিন্তু সানজু কোনো টাচই করেনি, তার মানে আমাদেরকে কেন ওইরকম দেখানো হয়েছে। আর আমরা দেখতে পাই এই টাইম লাইনে বিমানটা ভেঙে চললে আমাদের যে মাইকির ভাই রয়েছে সে, তার মানে আমরা যে দেখলাম যে সেনজু মাইকি প্লেন ভেঙে দিয়েছে, তারপর মাইকি সেনজুর উপর হামলা করে দিয়েছে, ওইটা আমাদের শিনিচিরো টাইমে পিছনে যায় সেনজুকে দাঁড়াই ওটা ভাঙাইছে, যাতে মাইকি সেখানে মানে অ্যাক্সিডেন্ট না হয় আর মাইকি সেখানে বেঁচে যায়। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কিছু করার নাই, কারণ এগুলো হচ্ছে টাইম ট্রাভেল থিওরি। তারপর আমরা দেখতে পাই শিনিচিরো এবং বাজি গাড়িতে করে এখানে একটি প্রিজনের দিকে যাচ্ছিল, যেখানে তাদের একজন ফ্রেন্ড মানে সানজু আটকে ছিল। আর আমাদেরকে জানানো হয় সে তার ফ্রেন্ডের সঙ্গে মারামারি করার সময় তার উপরে কাটানা ইউজ করেছে, যার কারণে বর্তমানে সে জেলে রয়েছে। বাজি বলতে থাকে সে জেলে থাকলে থাকুক, না থাকলে নাই, আমার তো এখানে বেশি ইন্টারেস্টেড নাই, কারণ সে একটা সাইকো টাইপ পোলাপান, আর আমার এই সকল পোলাপানগুলো কখনই ভালো লাগে না। আর এদিকে আমরা দেখতে পাই শিনিচিরো এবং বাজি
ফাইনালি এখানে মাইকিরও কথা বলতেছিল। আর আমরা সকলে তো জানি যে মাইকির কি হয়েছে, তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। সো আমরা দেখতে পাই যে বাজে এবং শিনিচিরো গাড়ি থেকে নেমে পড়ে এবং সানজুকে পিক আপ করে। সানজু সেখান থেকে আসার আগে সেখানে যে অফিসার ছিল তাকে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে খুবই ভালোভাবে কোম্পানি করেছিল। সে জিজ্ঞেস করে মাইকি কেমন আছে। শিনিচিরো তখন বলে আচ্ছা তাহলে মাইকির খবর, তাহলে আমার সঙ্গে চলো, এবং এটা বলে সে তাকে নিয়ে যেতে থাকে। আর আমরা দেখতে পাই মাইকি সেখানে সম্পূর্ণ স্কেলিটনের মতো হয়ে গেছে। সানজু সেখানে শকড হয়ে যায়, বলে এটা কি আমাদের মাইকি? আর আমরা দেখতে পাই মাইকি সেই অ্যাক্সিডেন্টের পর রিকভার হতে পারেনি, যার কারণে তার আজকে এই অবস্থা। সো আপনাদেরকে আমি বলে রাখি, আমি মাঙ্গা পড়াতে এতটাও বেশি একটা এক্সপার্ট না। আর তার মানে এটা না যে আমি স্টোরি লাইন বুঝি না, অবশ্যই পেন অ্যান্ড প্লাস মুভমেন্ট দেখে স্টোরি লাইন ভালো করেই বোঝা যায়। সো ওইটা দেখে আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করে থাকি। সো এখন আমরা পরবর্তীতে দেখতে পাই যে মাইকি, যার কিনা মৃত্যু হয়ে গেছে, তাও আবার জুলাইয়ের 20 তারিখে। মাইকির মারা যাওয়ার পর সানজু সেখানে অনেক আপসেট হয়ে পড়ে। সরি, সানজু না, তার ভাই হলো নাম যে শিনিচিরো। এবং শিনিচিরো তখন বলতে থাকে, আমি মাইকিকে বাঁচানোর জন্য প্রত্যেকটা জিনিস করেছি, বিভিন্ন প্রকারের থেরাপি ইউজ করেছি, এছাড়া অনেক টাকাও নষ্ট করেছি, কিন্তু তারপরও আমি সানোমানজিরোকে এখানে বাঁচাতে পারলাম না। এবং তখনই তার কাছে তার যে ফ্রেন্ড ছিল সে চলে আসে, সানজু মনে হয় এটা। তো সে বলতে থাকে, আমার মাইকি মারা গেছে, এতে তো আমার খুশি লাগতেছে, কারণ মাইকির চিন্তায় না হলে তুমি মারা যেতে। তাহলে চলো আমরা আবারও আমাদের গ্যাংটাকে শুরু করি। এবং তারপর তারা দুজন মিলে একটি বারে যায়। সেখানে গিয়ে তারা এখানে খাবার অর্ডার করে, কিন্তু তখনই তারা দেখতে পায় যে সেখানে তাদের সঙ্গে কিছু পোলাপান বসেছিল। এবং তাদের কথোপকথনের মাধ্যমে জানতে পারে যে তারা এমন একজন বৃদ্ধ মানুষকে চিনে যে কিনা টাইম লিপ করতে পারে। শিনোচিরো তখন বলতে থাকে যে কোথায় সেই টাইম লিপার, আমাকে তাড়াতাড়ি লোকেশন বলো। তারা বলে, আরে আমার বন্ধু এখানে মাতাল হয়ে গেছে, এজন্য সে এমনি একটা বলতেছে, তাছাড়া টাইম লিপার কি পসিবল? আর তখনই আমরা দেখতে পাই শিনিচিরো তাদের সবাইকে মারতে শুরু করে, আর বলতে থাকে, ভালো থাকতে তাড়াতাড়ি আমাকে বলো সেই টাইম লিভারটা কোথায়। আর এখানে আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। সো পরবর্তী চ্যাপ্টারটি আমি প্লে করে দিচ্ছি। সো আমরা দেখতে পাই শিনিচিরো ফাইনালি ওই ভিক্ষুকের কাছে পৌঁছে গিয়েছে, যেটা লোকেশন সে তাদেরকে দোহাই করার মাধ্যমে পেয়েছিল। সো শিনিচিরো তাদেরকে বলতে থাকে যে, ওই ভিক্ষুক, তাহলে কি তুমি সেই টাইম লিপার? তো তাড়াতাড়ি বলো আমি কিভাবে সময় পিছনে যাব। কিন্তু সেই ভিক্ষুকটা কিছু বলেই না, উল্টো হাসতে শুরু করে আর হাইয়া হাইয়া বলতে শুরু করে। আর ওয়াকাসা যখন বলতে থাকে, এই মানুষটা পাগল, ওর কথায় কান দিও না, আর তাছাড়া তোমাকে যারা লোকেশন বলেছে তারাও তো মাতাল ছিল, ওর কথা তুমি কিভাবে বিশ্বাস করতে পারো? কিন্তু আমাদের যেই শিনিচিরো ছিল সে তাকে ডাইরেক্টলি ইগনোর করে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। আর যে চলে যায় তার নাম ছিল এখানে কিন্তু ওয়াকাসা। তো তারপর সেই ভিক্ষুক বলতে থাকে, তোমার তাহলে এই পাওয়ারটা চাই, তাই না? তো তুমি কি আমার কথা মতো শুনবে? এবং এটা বলে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আমাদের শিনিচিরো কিছু বুঝতে পারে না যে সে কি মিন করতে চেয়েছে। এবং শিনিচিরো বলতে থাকে, তুমি তুমি এইসব কি বলতেছো? এবং তখনই সেই ভিক্ষুক আবারও আসতে শুরু করে পাগলের মতো, আর বলতে থাকে, তুমি অনেক বোকা। আর তখনই শিনিচিরো উঠে যায় এখানে রাগ। আর সেই ভিক্ষুক বলতে থাকে, তুমি যদি পাওয়ারটা চাও তাহলে আমার মতোই তোমাকে হতে হবে, আমি এই পাওয়ারটা নেওয়ার জন্য একজনকে মেরে ফেলেছিলাম। আর এই কথা শুনে শিনিচিরো সেই বুড়ার উপরে হামলা করে দেয় এবং তাকে সেখানে মারতে শুরু করে, যার কারণে তার মাথা থেকে রক্ত পড়ে। আর সে বলতে থাকে, তুমিও তাহলে আমার মতো এই ডিসিশন নিলে এই পাওয়ারটা নেওয়ার জন্য, তাই না? তো সমস্যা নাই। কিন্তু শিনিচিরো বলতে থাকে, চুপ করো। আর এটা বলে তার উপর কন্টিনিউসলি হামলা করতে থাকে, আর ফাইনালি তাকে মেরে ফেলে। আর বলতে থাকে, তো আমি কি তাকে মেরে ফেলেছি? হ্যাঁ, আমি তাকে মেরেই ফেললাম, তাহলে এখন আমার কাছে পাওয়ার চলে এসেছে, তো গো ব্যাক গো ব্যাক। কিন্তু আমি পাস্টে যাচ্ছি না কেন? কি করলে আমি পাস্টে যাব? আর তখন শিনিচিরো এখানে অনেক রেগে যায়, কারণ সে পাস্টে যাওয়ার জন্য একজনকে মেরে ফেলেছে। এইদিকে আমরা দেখতে পাই যে সানজু বাজিকে বলতেছিল, তো আমাকে শিনিচিরোর সঙ্গে দেখা করতে হবে। আর দিনটা ছিল এখানে 30শে জুলাই। আর সে যখন শিনিচিরোর কাছে যায় সে অবাক হয়ে যায় আর তাকে ডাকতে শুরু করে। আর আমরা দেখতে পাই শিনিচিরো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, আর সে বলতে থাকে, সানজু আজকে তুমি আমাকে আটকিও না, আজকের পানিটা অনেক পরিষ্কার, এখানে জাম্প করলেই আমি মারা যাবো। সানজু তখন বলতে থাকে, তুমি সব কি করছো, তাড়াতাড়ি নেমে পড়ো। কিন্তু শিনিচিরো বলতে থাকে, আমাকে মাইকিকে বাঁচাতে হবে, সো আমি পাশে যাবো। আর এটা বলে সে জাম্প করে পানিতে চলে যায়। শিনিচিরো পানি নিচে যেতেছিল, আর তখনই একটি বিদ্যুৎ চমকায়। আর আমরা দেখতে পাই শিনিচিরো ওই দিনে চলে আসে যে দিন মাইকির অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু এখানে মাইকি শিনিচিরোকে বলতেছিল, আমার সামনে থেকে সরে যাও। এবং তখনই মাইকি সেখানে একটি জাম্প করে এবং এক জাম্পে সে শিনিচিরোর উপরে চলে আসে। শিনিচিরো তখন বলতে থাকে, মানজিরো। আর তখনই আমাদের মাইকির পা শিনিচিরো মুখে লেগে যায়, যার কারণে শিনিচিরো সেখান থেকে নিচে পড়ে যায় আর হালকা অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে আরেকজন এসে বলতে শুরু করে, আরে শিনোচিরো, এটা তোমার কিছু হয়নি তো? আর শিনোচিরো তখন চিন্তা করে এটা কি আসলেই বাস্তব, এবং সে তখন ক্যালেন্ডারের দিকে দেখতে পায় এবং সে দেখতে পায় যে সে এই দিন সুইসাইড করেছিল সেটার থেকে 4 বছর আগে চলে এসেছে। এবং শিনোচিরো সেখানে অনেক খুশি হয় মাইকিকে দেখে। সো মাইকি তখন বলতে থাকে, তুমি তো আমার হামলা থেকে খুবই সহজে বাঁচতে পারতে, তাহলে কেন অ্যাভয়েড করলে না তুমি? আর তখনই শিনোচিরো সেখানে খুশিতে মাইকিকে দেখে কাঁদতে শুরু করে।
এবং সে মাইকিকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, ফাইনালি মাইকি, আমি তোমাকে বাঁচাতে পেরেছি। আর তখনই মাইকি বলে, কি হয়েছে, কি হয়েছে, আমি তো এখানে জীবিতই আছি। কারণ মাইকি তো এখানে কোনো কিছু জানে না যে সে ভবিষ্যতে যে মানে মারা পড়েছে আর কি। সেখানে শিনোচিরো খুবই ওয়েট লাগছিল। শিনোচিরো বলতেছিল, মাইকি তুমি না বাইক রাইডিং করবে তাই না, তাহলে চলো তোমাকে বাইক রাইড করাবো। আর আমরা দেখতে পাই শিনোচিরো বলতে থাকে, এটা কোনো স্বপ্ন নয়, আর আমি সত্যি মাইকির সঙ্গে আছি, তো আবার যে কিনা আমার চোখের সামনে মারা গেছে। আর তখন বলতে থাকে, মাইকি তোমার কি মজা হচ্ছে না? মাইকি বলতে থাকে, হ্যাঁ ভাইয়া, আমার এখানে খুবই মজা হচ্ছে, আর আমি এখন আপনার মতো এখানে ভালো একটি বাইক চালাবো। তখন শিনোচিরো বলতে থাকে যে ফাইনালি আমি এখানে সফল হয়ে গেছি সকল কিছু আগের মতো করার জন্য, কারণ অরিজিনাল টাইম লাইনে 3:30 অলরেডি মাইকির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই টাইম লাইনে এখনো মাইকির অ্যাক্সিডেন্ট হয়নি, তার মানে সকল কিছু এখানে ভালোই মতো হয়ে গিয়েছে। তারপর সেখানে মাইকি বলতে থাকে, ভাইয়া আমার এখানে বাইক চালাতে অনেক এখানে ভালো লাগে। তখন শিনোচিরো বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য একটি ভালো বাইকের ব্যবস্থা আমি করব। এবং তখনই আমরা দেখতে পাই শিনোচিরো সেখান থেকে তাদের বাসায় চলে যায়, কারণ মাইকি চলে যাওয়ার পর মানে মারা যাওয়ার পর তার গ্র্যান্ডপাও মারা গিয়েছিল, এবং সে সেখানে তার গ্র্যান্ডপা এবং এমাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। আর বলতে থাকে, গ্র্যান্ডপা আমি আপনাদের আজকে সহযোগিতা করতে চাই, আমি খাবার বানাতে চাই। কিন্তু গ্র্যান্ডপা বলে, তুমি তো কখনো খাবার বানাওনি। আর তখন বলে, আচ্ছা তাহলে আমি ঘর পরিষ্কার করছি। আর তখনই মাইকি বলতে থাকে, শিনোচিরো কি এখানে পাগল হয়ে গেছে? আমরা দেখতে পাই শিনোচিরো এখানে খুশির টেলায় সকল কিছু পরিষ্কার করতেছিল। তখনই সে মাইকির একটি আওয়াজ পায়, এবং সে যখন বাইরে যায় তখন সে দেখতে পায় যে মাইকির ডার্ক ইম্পালস, এবং সে এই প্রথমবার এটা দেখেছিল। আর এই সিনটিতে কি হয়েছে এটা আপনারা এর আগেও জেনে গিয়েছেন সম্ভবত, কারণ এই যে মাইকির যে প্লেন ছিল এটা কিন্তু সেনজুর বোন ভেঙেছে, কিন্তু সেনজুর বোন মিথ্যা বলে মানে এটা ডাইরেক্টলি সেনজুর উপরে দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের যে শিনোচিরো ছিল সে মাইকিকে বলতে থাকে, তুমি যেটা করেছো এটা মোটেও ভালো হয়নি। মাইকি তখন শিনোচিরোর কাছে ক্ষমা চায়, বলতে থাকে, আমার তখন কোনো হোশ ছিল না। এবং তখন শিনোচিরো তাকে হসপিটাল নিয়ে যায়, এবং মাইকি সেখানে সেনজুর কাছে ক্ষমা চায়। কিন্তু সেনজুর গালে যে দাগটা ছিল সেটা কিন্তু আমরা আজকেও দেখতে পাই। আর সেনজুকে আপনারা এখনো চিনতে পারতেছেন না, ওই যে ট্রেনের গাড়িতে যে আমাদের টাকিমিচির উপরে হামলা করেছিল, মানে যে আমাদের কাগজকে মেরেছিল সেই কিন্তু এটা। তো এখানে শিনিচিরো তাকে বলতে থাকে, তুমি চাইলে মাইকের সঙ্গে থাকতে পারো, কিন্তু আমি তোমাকে থাকতে বলছি না। এবং তারা দুজন হ্যান্ডশেক করে, যার কারণে শিনিচিরো সেখান থেকে আবারও প্রেজেন্টে চলে আসে। মানে আমরা বুঝতে পারি এখানে কিছু একটা হয়েছে। আর এখানে শিনিচিরো প্রেজেন্টে আসার পর কিছুই বুঝতে পারে না কিভাবে কি হয়েছে। তখনই সে ক্যালেন্ডারের ডেট এন্ড টাইম দেখে বুঝতে পারে এটাই প্রেজেন্ট, এবং সে তখন বলতে থাকে, এটা প্রেজেন্ট হলে মাইকের কি হলো, এবং এটা বলে বাইরে চলে যায়। এখানে মাইকি শিনিচিরো বাইক শপে এসেছিল তার বাইকটাকে ঠিক করানোর জন্য। আর মাইকিকে দেখে সেখানে শিনিচিরো তো অনেক খুশি হয়ে যায়, ফাইনালি সে মাইকিকে বাঁচাতে সক্ষম হয়েছে। আর এখানেই আমাদের আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো এখানে আমরা কিছু একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো আমাদের শিনিচিরো কিন্তু এই টাইমে আবারও প্রেজেন্ট এসেছে আমাদের সানজুর সঙ্গে টাইম লিপ করার জন্য, মানে সানজুর সাথে হ্যান্ডশেক করার কারণে কিন্তু টাইম লিপ করতে পেরেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সানজুই হলো মানে তার যে আরেকজন টাইম লিপার সদস্য লাগে, মানে টাইম লিপ করতে কিন্তু দুজন সদস্য লাগে, যেখানে একজন শিনিচিরো আর একজন সানজু। যেমন তাকিমিচির সময় কিন্তু ছিল নাউটো। সো এখানে আমরা এটাও বুঝতে পারি কিসের জন্য সে যখন ট্রেনের উপরে মানে ট্রেনের মধ্যে তাকিমিচির উপরে হামলা করেছিল, সে তাকিমিচিকে একজন টাইম লিপার হিসেবে ইমেজ করতে পেরেছিল। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে শিনিচিরোর কাছে ফাইনালি মাইকি পৌঁছে গিয়েছে। মাইকিটাকে বলতে থাকে, বাজি অনেক চেষ্টা করেছে আমার বাইকটাকে বাঁচানোর, কিন্তু শেষমেশ আমি এটাকে ভেঙেই ফেললাম, তো তাড়াতাড়ি এটা ঠিক করে দাও। আর সেখানে আমরা দেখতে পাই যে শিনিচিরো মাইকিকে দেখে অবাকই হয়েছিল। সে তাকে তার বয়স জিজ্ঞাসা করে, এবং তার বয়স জানতে পারার পর শিনিচিরো সেখানে খুশিতে কাঁদতেই থাকে, কারণ তার বিশ্বাস হচ্ছিল না যে মাইকি এত কম সময়ে এত বড় হয়ে গিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই যে শিনিচিরো সেখানে তার কাঁদার পর মাইকির যে বাইক ছিল সেটা ঠিক করে দেয়। আর মাইকি সেখান থেকে শিনিচিরোকে থ্যাঙ্কস জানিয়ে চলে যায়। আর তখনই সেখানে চলে আসে সেনজু, বলতে থাকে, শিনিচিরো তুমি আমার সঙ্গে একটু চলো। আর সে শিনিচিরোকে বলতে থাকে, আমি তোমাকে একটু আগে দেখেছিলাম যে তুমি ব্রিজ থেকে লাফ দিতেছো, আর হঠাৎ করে সকল কিছু কিভাবে পরিবর্তন হলো, আমাকে কিছু বলবে? আর তখন শিনিচিরো তাকে সকল কিছু বলতে থাকে, যে সে টাইম লিপ করেছে এবং টাইমের পিছনে গিয়ে সে মাইকিকে বাঁচিয়ে আবার চলে এসেছে। তার এই কথা যেন এখানে সানজুর পুরো মাথার উপর দিয়ে যায়, কিন্তু সত্য হলো সে তার বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে সে তার কথা এখানে রাজি হয়ে যায়, মানে মেনে নেয়। আর শিনিচিরো তখন তাকে বলতে থাকে, আমার এই টাইম লিপের কথা কখনো কাউকে বলবে না। আর এখানে আপনাদের কোশ্চেন হতে পারে যে সেনজুর কিভাবে মনে আছে সকল কিছু। আসলে আমরা জানি যে যে টাইম লিপ করে আর যে তার যে একজন ট্রিগার থাকে তারা দুইজন কিন্তু সকল কিছু মানে আগের স্মৃতি নিজের মাথায় ধরে রাখতে পারে, আমাদের তাকিমিচি আর নাউতো। তো এখানে আমাদের সেনজু আর আমাদের শিনিচিরো, তো আশা করি বুঝতে পেরেছেন। সে রাস্তায় দিয়ে যাচ্ছিল আর বলতেছিল, এখন এই পাওয়ারের আমার আর কোনো দরকার নেই। আর তখনই সে তাকিমিচিকে দেখতে পায়।
যে কিনা হিনাতাকে বাঁচানোর জন্য কিছু পোলাপানদের সঙ্গে ফাইট করতেছিল। সে বলতেছিল আমি থাকতে কোনো ছেলে কোনো মেয়েকে এখানে পরেশান করতে পারবে না। আর তখনই সে বাচ্চারা বলতে থাকে তুমি তো কথা বলছো আর সঙ্গে তোমার পা কেন কাঁপছে? আর এইদিকে কিসাকি যে কিনা লুকিয়ে থেকে সকল কিছু দেখতেছিল, কারণ তার তো সাহস নেই, তাই না? আর এখানে আমরা দেখতে পাচ্ছি তাকিমিচি খুবই বাজেভাবে তাদের হাতে মার খাচ্ছিল আর বলতেছিল তোমাদের তো এক এক করে আসার কথা ছিল, এটা চিটিং হচ্ছে, তোমরা একসঙ্গে আমার উপর কেন হাঁকেনা হামলা করতেছো? আর হিনাতা তো বলতেছিল তাড়াতাড়ি তোমরা এখানে থেমে যাও। আর তখনই শিনেচিরো আসে আর বলতে থাকে এখানে কি হচ্ছে, তোমরা তাকে কেন মারছো? আর সেই বাচ্চারা তখন শিনেচিরোকে বলতে থাকে তুমি আবার কে? শিনেচিরো বলে কি আমি কে? আর এটা বলে সে পাশেই থাকা একটি খাম্বাতে পাঞ্চ করে এবং তার শক্তি দেখে সেখানকার বাচ্চারা সেখান থেকে পালিয়ে যায়। আর শিনেচিরো তখন বলতে থাকে তুমি কি এখানে ঠিক আছো? তখনই তাকিমিচি শিনেচিরোকে বলে যে সেও তার মতো শক্তিশালী হতে চায় এবং শিনেচিরো তখন সেই ভিক্ষুকের কথা মনে পড়ে এবং সে বলে হ্যাঁ তুমি আমার মতো এখানে একজন হিরো হতে চাও? আচ্ছা, তাহলে আমি আমার শক্তি তোমাকে দিয়ে দিচ্ছি, আর তুমি কি এটা নিতে চাও? আর যেমন কথা তাকে ভিক্ষুকটা বলেছিল। আর আমরা দেখতে পাই শিনিচিরো তার সঙ্গে হ্যান্ডশেক করে এবং তার সকল পথ তাকে দিয়ে দেয় আর বলতে থাকে তুমি যখন কাউকে বাঁচাতে চাইবে এবং তোমার সকল পদক্ষেপ ব্যর্থ হবে তখনই তুমি এই পাওয়ারটা ইউজ করবে, আর আমি নিশ্চিত তুমি এটা ভালো কাজে ব্যবহার করবে। সো এই পাওয়ারটা ভালো করে ব্যবহার করো, আর এটার মাধ্যমে তুমি তোমার কাছের মানুষদেরকে খুবই সহজে বাঁচাতে পারবে। আর এটা বলে শিনেচিরো সেখান থেকে উঠে যায়। আর এইভাবেই শিনিচিরো তার পাওয়ার টিকেট আমাদের তাকিমিচির কাছে ট্রান্সফার করে দেয়। তো হয়তো বা এখন আপনারা বুঝতে পেরেছেন যে তাকিমিচির কাছে টাইম ট্রাভেলের পাওয়ারটা কিভাবে এসেছে। আর এখানে তখন কিন্তু কিসাকি এবং হিনাটাও ছিল। তারপর আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই যেখানে ওয়াকাসা বলতেছিল জাস্ট এতটুকুই যা আমাকে শিনিচিরো বলতেছিল, এবং সে বলতেছিল যে একজন আননোন একজনকে সে তার পাওয়ার ট্রান্সফার করেছে, আর তার কারণেই মাইকির আজকে এই অবস্থা। মানে সে যে ভিক্ষুক রয়েছে তার অভিশাপে আজকে মাইকির এই অবস্থা হয়েছে। আর তখনই তাকিমিচি বুঝতে পারে যে সে শিনিচিরো মাইকি তারা সবাই একই কানেক্ট। তখন মাইকি আমাদেরকে আরো বলে যে শিনিচিরো যে কিনা ওই সেম জায়গায় যেখানে ভিক্ষুক ছিল সেখানে আবার যায়, কিন্তু সে সেখানে আর ভিক্ষুককে খুঁজে পায় না। তারপর কিন্তু সে যখন তার বাইক শপে যায় সেখানে তখনই কেউ একজন তার বাইকের শপে ঢুকে গিয়েছিল চুরি করার জন্য। আর আমরা কিন্তু এটা জানি এটা কে। আর সে ভিতরে গিয়ে দেখতে পায় এটা ছিল কাজুতোরা এবং সে শিনিচিরোর উপরে হামলা করে দেয়। সে জানতো না এটা যে মাইকির বড় ভাই, কিন্তু তখনই বাজি বুঝতে পারে, কিন্তু তার বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে এখানে কাজুতোরাকে আটকানোর আগে সে শিনেচিরোর উপর হামলা করে দেয়। আর তখনই শিনেচিরো সেই ভিক্ষুকের কথা মনে পড়ে। আর তখনই শিনেচিরো বুঝতে পারে সে যেরকম কর্ম করেছে তার আজকে এরকমই ফল হয়েছে, কারণ ঠিক এইভাবেই সে ভিক্ষুককে মেরেছিল। আর কাজুতোরাও শিনেচিরোর মাথায় লোহার রড দিয়ে বাড়ি মেরেছে, মানে যেমন কর্ম তেমন ফল। আর এখানেই শিনেচিরোর তো গাইস এন্ড হয়ে যায়, যেটা আপনারা জানেন। আর তারপর কি হয় এটা আপনারা টোকিও রিভেঞ্জার সিজন 1-এ কিন্তু দেখেছেন। তো তারপর মাইকি বলে আর এইভাবেই আমার ভাই মারা গিয়েছে, আর সেই ভিক্ষুক যে অভিশাপ দিয়েছে সেটার কারণেই কিন্তু আমার ভাই মারা গিয়েছিল, আর সেটার কারণেই আমার ভিতরে ডার্ক ইম্পালসের সৃষ্টি হয়েছে আর কাজুতোরার ব্যবহার এরকম হয়ে গিয়েছিল। আশা করি বুঝতে পারছো। আর যে ডার্ক ইম্পালস এটার কারণে আমি বর্তমানে সকলকে ক্ষতি করে চলছি, আর এই কারণেই আমি আমার কাছ থেকে সকলকে আলাদা করে রাখছি যাতে আমি কাউকে ক্ষতি করতে না পারি। আর এই যে ডার্ক ইম্পালসটা রয়েছে এটা আমাকে একদম ভিতর থেকে শেষ করে দিচ্ছে। সো তাকিমিচি তুমি যতই কষ্ট করো তুমি আমাকে এখান থেকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। আর তখনই তাকিমিচি মাকিকে বলে যে আমাদের টোকিও মান দিয়ে সেকেন্ড জেনারেশন বানানো হয়েছে তোমাকে বাঁচানোর জন্য। সো তোমাকে এটা আর কন্ট্রোল করতে হবে না মাইকি, তুমি সম্পূর্ণভাবে রিলিজ করো ডার্ক ইম্পালসকে, আর আমি ভবিষ্যৎ দেখতে পারি, সো আমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবো। আর মাইকি তখন বলতে থাকে আচ্ছা তাহলে তুমি তোমার পরিণামের জন্য তৈরি হয়ে যাও। আর মাইকি তখন নিজের উপর কন্ট্রোল ছেড়ে দেয়, যার কারণে তার উপরে পুরোপুরি ভাবে একদম ডার্ক ইম্পালস কবজা করে দেয়। আর তখনই তাকিমিচি ফাইনালি ওটা চলে এসেছে, আর আমরা দেখতে পাই মাইকি এখনো তার উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতেছিল, কিন্তু ডার্ক ইম্পালস সম্পূর্ণভাবে তাকে কাবু করে ফেলে। আর ডার্ক ইম্পালসে মাইকিকে সম্পূর্ণ ভয়ঙ্কর লাগছিল, এবং আমরা দেখতে পাই মাইকি তার ডার্ক ইম্পালস ফর্মে এসে তাকিমিচির উপরে হামলা করে দেয়। তাকিমিচি সেটা আগে থেকে দেখে টস করে, আর সানজু বলে আজ পর্যন্ত যারা যারা মাইকিকে বাঁচানোর জন্য এসেছিল তারা সবাই মারা পড়েছে, ড্রেকেন, এমা, এমনকি বাজি, আর এটাই হলো আমাদের ওই ভিক্ষুকের অভিশাপ। আর এদিকে আমরা দেখতে পাই তাকিমিচি মাইকির হাতে মার খাচ্ছিল এবং মাইকি তার কাটানা তাকিমিচির এই পাশে ওই পাশ করে দেয়। তখন তাকিমিচি বলতে থাকে যে মাইকি এতে কোনো সমস্যা নেই, তুমি আমার ফ্রেন্ড হো, সো তোমার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। আর তখনই সে মাইকিকে হাত করে ফেলে, আর তখনই মাইকি নিজে হোশ ফিরে পায়। আর তাকিমিচিকে এই অবস্থায় দেখে মাইকি সেখানে চিন্তিত হয়ে পড়ে, আর তাকিমিচি সেখানে আরো কিছু বলার আগে নিচে পড়ে যেতে থাকে। আর মাইকি তখন তাকিমিচিকে ধরে ফেলে আর বলতে থাকে তাকিমিচি তোমার কিছু হতে পারে না, তো তোমাকে এখন এখানে উঠতেই হবে। বাট এখানে তাকিমিচি কোনো প্রকার রেসপন্স করে না, আর সে সেখানে অজ্ঞান হওয়ার আগে তার হাত এবং মাইকির হাত একসঙ্গে করে। আর এদিকে আমরা দেখতে পাই মাইকি তাকিমিচির জন্য চিল্লাতে শুরু করে, আর দেখে তো মনে হচ্ছে এখানে তাকিমিচি মনে হয় না আর বাঁচবে।
সো তারপর দেখি আমরা কি হয়। মাইকি তখন বলতে থাকে যে তাকিমিচি, তোমাকে এখন উঠতেই হবে, কারণ আমি তোমাদেরকে বাঁচানোর জন্য যে তোমাদেরকে দূরে পাঠিয়ে দিয়েছিলাম। আর তখনই আমরা দেখতে পাই আবারও একটি লাইটিং চমকায়, আর আমরা দেখতে পাই যে তাকিমিচি সেখানে আবারও একবার টাইম লিপ করে ফেলেছে। আর এইবার সে একটু বেশি পিছনে চলে গিয়েছে, যেখানে সে আয়নায় যখন দেখতে পায়, সে দেখতে পায় যে সে একদম প্রাইমারি স্কুলের লেভেলে চলে গিয়েছে, যেখানে সে মানে অনেক ছোট্ট ছিল। আর সাল ছিল 1998। তাকিমিচি তখন মাইকির ঘরের দিকে যায়, কিন্তু বাজি যে কিনা মাইকির ঘরের সামনে দাঁড়িয়ে ছিল, সে তখন তাকিমিচিকে দেখে অনেক রেগে যায় আর তার উপরে ডাইরেক্টলি হামলা করতে থাকে। তাকেমিচির মনে হয় সে বাজিকে এর আগে কোথাও দেখেছে, কিন্তু এটা সে আর ভাবার কোনো সময় পায় না। আর তখনই সেখানে এমা চলে আসে আর তাদেরকে আটকানোর চেষ্টা করে। আর শিনেচিরো তখন সেখানে চলে আসে। আর শিনেচিরো তখন স্যানজুকে বলতে থাকে, আরে বাজি যেহেতু তোমার সঙ্গে আছে, তোমার হয়তো বা তাই পাগলাটার খেয়াল রাখা উচিত। আর স্যানজু বলে, আমার এতে কোনো কিছু যায় আসে না, মাইকি কোথায়, আমি মাইকির কাছে চলে যাচ্ছি। আর তখনই মাইকি বাইরে চলে আসে। আর মাইকি বাইরে চলে এসে তাকিমিচিকে দেখে বলে, তুমি আবার কে? কিন্তু আমাদের সবাইকে এখানে অবাক করে দিয়ে মাইকি একটু পরেই বলতে থাকে, তাকেমিচি, তুমি তাকেমিচি না? আর এই কথা শুনে তাকেমিচি সেখানে খুশি হয়ে যায়, কারণ ছোট্ট মাইকি তো আর তাকেমিচিকে এখানে চেনার কোনো কথাই ছিল না। সো তারপর আমরা ফাইনাল পার্টের দিকে চলে যাই। সো এখানে তাকেমিচি মাইকিকে বলতে থাকে, তুমি কি তাহলে আসলে সেই মাইকি? আর এখানে কারোরই কোনো মাথায় ঢুকতেছিল না, তারা দুজন কিভাবে একে অপরকে চিনতে পারে। আর তখনই মাইকি এবং তাকিমিচি দুইজনই বুঝতে পারে তারা একসঙ্গে সেখানে সময় পিছনে চলে এসেছে। সো এতটুকু তো আমরা বুঝতে পারলাম। এটা বুঝার পর তারা দুজনই সেখানে খুশিতে লাফাতে শুরু করে। আর সেখানে যে শিনিচিরো ছিল, মানে বাজি, শিনিচিরো এবং সানজু, তাদের তো মাথায় কিছুই ঢুকতেছিল না, বলে তারা এইভাবে চিল্লাচ্ছে কেন। এদিকে মাইকি আর তাকিমিচি দৌড়াতে দৌড়াতে অনেক দূর যেতে শুরু করে। মাইকি বলতে পারে, তাকিমিচি, আমি কিছুই বুঝতেছি না, কিন্তু যেটা হয়েছে ভালোই হয়েছে। আমার শুধু এটাই মনে হয়েছে, তুমি যখন মারা যাচ্ছিলে আমি তোমার হাত ধরেছিলাম। আর তখন তাকিমিচি বলে, এটা তো একটি চমৎকারী, কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? মাইকি বলে, আমরা জানি না, তাও আমরা দৌড়াচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আর এদিকে আমরা দেখতে পাই তার একটি বিল্ডিং এর ছাদে চলে এসেছে। মাইকি তখন বলতে থাকে, আমার শুধু এতটুকু মনে আছে আমি তোমার হাতটা ধরেছিলাম, আর তখনই আমার কিছু একটা ফিল হয়েছিল। তাকিমিচি বলে, আমি তো চেয়েছিলাম আমার টাইম ট্রাভেলের শক্তি এটা তোমাকে ট্রান্সফার করে দিতে, কিন্তু হয়তো বা আমরা দুজন একসঙ্গে টাইম লিপ করে চলে এসেছি। মাইকি বলে, তাহলে চলো তাকিমিচি, এখন একসাথে করা যাক। তাকিমিচি বলে, হ্যাঁ, এইবার আমার সঙ্গে তুমি আছো। আমরা দেখতে পাই তারা একটি গ্যাং ওপেন করে। আমরা কিন্তু জানি তো মানে শুরু হয়েছিল 6 জন মেম্বার দিয়ে, কিন্তু এখানে 7 জন ছিল, আর সেটা ছিল তাকিমিচি। তাকিমিচি বলে, আমি আর আমার আরেকজন ফ্রেন্ডকে নিয়ে আসি। সে তখন কিসাকিকে নিয়ে আসে। মাইকি বলে, আমি একজনকে নিয়ে আসতে চাই, এবং এটা বলে সে সানজুকে নিয়ে আসে। সানজু বলে, আমি গুন্ডা বদমাশ হতে চাই না, কিন্তু যেহেতু তুমি এনেছো তাই হয়ে গেলাম। আর এদিকে আমরা দেখতে পাই যে আমাদের শিনিচিরো মাকিকে একটি বাইক গিফট করে। আর এইদিকে সকল কিছু ঠিকঠাকই চলতেছিল। আর ফাইনালি একে একে বাজি, কাজুটোরা, এমা, এমনকি আমাদের তাইজু সকলেই গ্যাংয়ে জয়েন করে। আর এটা ছিল জাপানের সবচেয়ে বর্তমানে স্ট্রংগেস্ট গ্যাং, যেখানে কেউ মারা যায়নি, ড্র্যাগন সহ সকলেই জীবিত ছিল। মানে আজ পর্যন্ত যারা মারা গিয়েছিল সবাই এখানে জীবিত ছিল। আর আমরা দেখতে পাই মাইকি এবং তাকিমিচি সেখানে কাঁদতেছিল, কারণ তারা ফাইনালি সফল হয়ে গিয়েছে সকলকে বাঁচাতে। আর তো মানে মাইকি ছিল লিডার, তাকিমিচি ছিল অ্যাক্টিং লিডার, আর আমরা ড্র্যাগন ভাইস প্রেসিডেন্ট। কিসাকি আর হানমা ছিল এখানে স্টাফ অফিসার। ফার্স্ট ডিভিশন ক্যাপ্টেন ছিল চিফুই, আর ভাইস ক্যাপ্টেন ছিল বাজি। সেকেন্ড ডিভিশন ক্যাপ্টেন ছিল মিটসুয়া, আর ভাইস ক্যাপ্টেন হলো আমাদের হাকাই। আর থার্ড ডিভিশনে ছিল সানজু এবং পাচিন। সো আমরা দেখতে পাই মাইকি সেখানে ফাইনালি সকলকে বলে, আজকে থেকে টোকিও মানজি গ্যাং ডিসব্যান্ড হলো। আর তখনই আমাদেরকে আবারও 11 বছর পরের সিন দেখানো হয়, যেটা ছিল টোকিও মানজি গ্যাং ডিসব্যান্ড করার পর অন্য একটি টাইমলাইন। আর এইবারে তাকিমিচি সকলকে বাঁচাতে সক্ষম হচ্ছে। এমন কেউ নাই, মানে টোকিও মানজি সিরিজে আজ পর্যন্ত যারা মারা গেছে ইজানা সহ সকলকে তাকিমিচি বাঁচাতে সফল হয়ে গেছে। এপিসোডের শুরুতে আমরা মাইকিকে দেখতে পাই। মাইকি বলতেছিল আজকে তাকিমিচির বিয়ে, আর তাকিমিচির বিয়ে হওয়ার পরই আমি এখানে সম্পূর্ণভাবে একা হয়ে যাব। আর তখনই আমাদেরকে দেখানো হয় তাকিমিচি এবং হিনাতা সিঁড়ি থেকে নিচে নামতেছিল, সকল তোমানে মেম্বাররা তাদেরকে চেয়ার করতেছিল। এইদিকে আমরা একজনকে দেখতে পাই, সে বলতেছিল আমি অনেক লেট হয়ে গিয়েছি দ্যাট, এবং তখনই সে পৌঁছে যায়। ড্রেকেন এবং মাইকি তাকে বলতে থাকে তুমি অনেক লেট। আর তখনই ড্রেকেন বলতে থাকে মাইকি একটি স্পন্সর নাকচ করে ফেলেছে, এমনকি আজকে দিনের জন্য। আর তখনই মাইকি বলতে থাকে সকলেই নিজ নিজ রাস্তায় চলে গেছে, সেখানে মাইকি একজন মোটর বাইক রেসার। আর আমরা দেখতে পাই ড্রেকেন যে কিনা তার স্পন্সরের জন্য কাজ করে থাকে। তারপর আমরা দেখতে পাই যে কিসাকি, যার কারণে সম্পূর্ণ টোকিও রিভেঞ্জার সিরিজ এলোমেলো হয়ে গিয়েছিল, সে এবং তার যে ফ্রেন্ড ছিল মানে কোকোনোই, তারা ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন হয়ে গিয়েছে। মাইকি বলে যে আমি জানি তোমরা এখন অনেক টাকা কামাও, কিন্তু আজকের দিনটার জন্য তো ছেড়ে দিতে পারতে।
আর তখনই আমাদেরকে আরেকজন ক্যারেক্টার, যে কিনা ওয়ান অফ দ্য মানে স্ট্রংগেস্ট ক্যারেক্টার আমাদের টোকিও রিভেঞ্জার্স মানে ইজানাকে দেখানো হয়। ইজানা সেখানে বলে, হ্যাঁ তোমাদেরকে আরো টাকা কামাতে হবে, কারণ আমি তো তোমাদের ডোনেশনের উপর নির্ভরশীল। আর আমাকে জানানো হয় সেও একটি কোম্পানি খুলেছে, এবং যেটা নন প্রফিট অর্গানাইজেশন, এটার নাম ছিল টেনজিকু। আর তার সঙ্গে এখানে মোচো এবং আমাদের কাগুচোও ছিল। এদিকে হাইটানি ব্রাদার্স, যারা বর্তমানে একটি ক্লাব পরিচালনা করছে। আর তখনই সবাই বলতে থাকে যে সেলিব্রিটিসটা ফাইনালি চলে এসেছে। আমরা দেখতে পাই এই সেলিব্রিটিস আর কেউ না, এটা হচ্ছে আমাদের সেনজু এবং সানজু। আর আমরা জানতে পারি এরা খুবই বড় একজন ইউটিউবার হয়ে গেছে। অন দি আদার সাইড, তাকিওমি হয়ে গিয়েছে এখানে একজন সেলফ প্রডিউসার। আর সিনিচিরো, যে কিনা একটি এসএস মোটরস বাইক শপ চালায়, আর ইউনোবি সেখানে কাজ করে। আর ওয়াকাস এবং ব্যাংকাই তার একটি মার্শাল আর্ট গোজো জিম চালায়। ইউ মাইকি, চলো আবারও ফাইট হয়ে যাক। আরে সাউথ, তুমি এখানে আসতে কথা বলতে পারো না? আমরা জানতে পারি সাউথ, যে কিনা বর্তমানে হেভিওয়েট মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে। তাইজু, যে কিনা অনেকগুলো রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে। আকাই, যে কিনা টপ লেভেলের একজন মানে ফ্যাশনের মডারেটর হয়ে গেছে। আর ইউজোহা তার বর্তমানে ম্যানেজার। চিফুই, যে কিনা সবসময় ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিল, সে এটা সক্ষম হয়েছে। আর আমাদের যে ইংলিশ মালি রয়েছে তারা কি রামেন শপ চালায়। আর এখানে আর কোন হয়ে গিয়েছে হেয়ার ড্রেসার। আর তারপর আমাদেরকে হান্নাকে দেখানো হয়, সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হয়ে গিয়েছে। নাওটো এখানে হয়ে গিয়েছে একটি ম্যাগাজিনের জার্নালিস্ট। আর আমাদের এমা, যে কিনা হাউস ওয়াইফ। আর কার হাউস ওয়াইফ এটা অবশ্য আপনারা বুঝতে পারছেন, এটা হলো ড্রেগনের। আর ড্রেগন তখন বলতে থাকে, তোমার ফিজিক্যাল কন্ডিশন কি ঠিক রয়েছে? সো তারপর আমাদেরকে চিফুইকে দেখানো হয়। চিফুই বলতে থাকে, আমার দুজন কামচোর অ্যাসিস্ট্যান্ট আছে, যার কারণে আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। সো তার সঙ্গে এখানে দেখা হয় বাজি সেন। সো বাজিকে তো হয়তো আপনাদের মনে আছে, সে বাজিকে কোশ্চেন করে, আপনার তো এতদিনে ডক্টর হয়ে যাওয়ার কথা, আপনি আর কতদিন এখানে স্টুডেন্ট হয়ে থাকবেন? বাজি বলতে থাকে, তুমি কি এখানে ডক্টর হওয়াটাকে এখানে হালকাতে নিচ্ছেছো? আর তখন চিফুই বলতে থাকে, আচ্ছা বাজি স্যান, আপনার কি মনে হয় যে আপনি ডক্টর হতে পারবেন? আর বাজি বলতে থাকে, তোমরা যদি চুপ না করো তোমাদেরকে মেরে আমি এখনই বর্তা বানিয়ে দিব, চুপ থাকো সবাই। আর তখন আমাদেরকে জানানো হয় সবাই যার যার রাস্তায় চলে গিয়েছে, যেখানে তারা যেতে চায়। আর ফাইনালি তাকিমিচি আর হিনাটা যেখানে তারা চার্চে চলে যায়। আর সকলেই সেখানে বসেছিল, আর সকলে খুবই খুশি ছিল। সেখানে চার্চ তাকিমিচিকে বলে, তুমি কি তোমার সম্পূর্ণ জীবন হিনাটার সঙ্গে বরবাদ করতে প্রস্তুত? সে বলে হ্যাঁ। আর এদিকে আমরা দেখতে পাই তাকিমিচি, যে কিনা বারবার হার মেনেছে, এমনকি তার সকল বন্ধুদেরকে সে হারিয়ে ফেলেছে, শেষ পর্যন্ত সে হার মানেনি এবং তার যে লক্ষ্য ছিল সেটার উপর অটুট ছিল। যার কারণে ফাইনালি এখন তার একটি সুন্দর ভবিষ্যৎ সে নিশ্চিত করতে পেরেছে। এই ভবিষ্যতে সকলে জীবিত আছে। তো ফাইনালি তাদের ম্যারেজ কমপ্লিট হয়, আর সকলে তাকিমিচিকে এখানে কনগ্রেচুলেশন জানায়। আর তাকিমিচি তখন বলতে থাকে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমাদের টোকিও রিভেঞ্জার্স গাইজ শেষ হয়ে যায়। সো কেমন লাগলো সম্পূর্ণ টোকিও রিভেঞ্জার সিরিজ? মনে তো হয় না আজকে কেউ বাদ থাকবেন কমেন্ট করতে। প্রত্যেকেই আমি আশাবাদী যে আপনারা কমেন্ট করবেন আশা করি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। আর নেক্সটে আমরা কোন সিরিজ জানতে পারি অবশ্যই আপনারা কমেন্টে বর্ণনা সৃষ্টি করবেন যে আমরা কোন সিরিজ আনবো। অবশ্য আমার কাছে একটা প্ল্যান আছে, আমি একটা সিরিজ আনতে চাচ্ছি, ওইটা পরে আগে দেখি আপনারা কি বলেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি গুড বাই।